রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর ভূত এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আর আজকে এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন 1417 সালের শেষ ভূত এফএম, অর্থাৎ আগামী শুক্রবার যখন আমরা ভূত এফএম এর সাথে থাকবো, তখন একটা নতুন বছর, নতুন একটা বাংলা বছর শুরু হয়ে যাবে। সুতরাং এই চৈত্রের একদম শেষ দিকে, বছরের শেষ দিকে ভূত এফএম শোনার জন্য সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি, অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকেও প্রতিদিনের মতো আমাদের অনেক অনেক গেস্ট রয়েছে এবং তাদেরও অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা একটার পর একটা শুনবো। আর সেই সাথে আপনাদের SMS এ পড়বো। SMS পড়ার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে যারা ইমেল করছেন আমাদেরকে, বা যারা ইমেল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, বড় ধরনের যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো যারা আমাদের জানাতে চান, সেই ঘটনাগুলো জানাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত এফএম, BHWT ভূত এফএম @radiofurti.fm এ আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে হবে। এবং আপনাদের প্রতিদিনই আমরা অসংখ্য ইমেল পাচ্ছি, আপনাদের SMS পাচ্ছি। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সেই সাথে আমার কাছে আজকেও প্রতিদিনের মতো বেশ কিছু ইমেল এবং বেশ কিছু SMS রয়েছে। সেই SMS গুলোর মধ্যে কিছু কিছু SMS পড়তে চাই। আমাকে আশিক SMS করে বলছেন যে আমার মেসেজটা কি কখনোই পড়া হয় না বা পড়া হবে না, আজকে না পড়লে আমি ভূত এফএম আর শুনবো না। আচ্ছা, আপনার SMS তো আমি পড়ে ফেললাম, তবে SMS না পড়ার কিন্তু কোনো কারণ নেই। আমি চেষ্টা করি সবার SMS পড়তে, বাট মাঝে মাঝে দেখা যায় যে মিস হয়ে যায় দু একটা, তাই না? মিস হয়ে যায় এই জন্যই যে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি SMS আসছে, বা আপনাদের SMS হঠাৎ করে হয়তো মিস হয়ে যায়, বাট দেখবেন যে এক সময় না এক সময় পড়া হবে। তুফান লিখেছেন রাজশাহী থেকে, রাসুল ভাই তোমাদের দোয়ায় ফাটাফাটি ভুতুরে এক্সাম দিচ্ছি, তাই ভূত এফএম শুনছি। ও ভূত এফএম শুনতে নিষেধ করবে না। আমি যেটা বলবো যে পরীক্ষাটা সবার আগে, সুতরাং ভূত এফএম শুনুন আর যাই করুন, পরীক্ষা কিন্তু ভালো মতন দিতেই হবে। পরীক্ষা ভালো মতো না দিলে দেখা যাবে যে পরবর্তী সময়ে ভূত এফএম শুনতে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো যারা এখন HSC এক্সাম দিচ্ছেন, তারা অবশ্যই 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 মানে ভুতুরে কোনো সিদ্ধান্ত নেবেন না, পড়াশোনা ঠিকঠাক করতেই হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ভূত এফএম এ একটা জিনিস আমি বলতে চাই, যারা ভূত এফএম শুনছেন, বিশেষ করে যারা ঢাকায় বসে শুনছেন আমাকে, তাদেরকে বলবো যে HSC এক্সাম চলছে এবং আপনারা সবাই খুব বেশি সিরিয়াস। তাও জানি যে আমি প্রথম দিন, পরীক্ষার প্রথম দিন যখন আসছিলাম, তখন দেখলাম যে রাস্তায় অনেকের অনেক দেরি হয়ে গেছে, এবং সেই দেরির জন্য অনেকে পরীক্ষাটা মিস করে ফেলবেন এরকম একটা অবস্থা। অনেকের চোখেই মানে দেখলাম যে সেদিন কাঁদছেন রাস্তায় বসে বসে। অলরেডি 10টা বেজে গেছে, তখন অনেকে তাদের পরীক্ষার যে জায়গাটা সেখানে পৌঁছাতে পারেননি, কেন্দ্রে পৌঁছাতে পারেননি, সেন্টারে পৌঁছাতে পারেননি। এর প্রধানতম কারণ ছিল রাস্তায় ভয়াবহ রকমের জ্যাম। এজন্য বলবো যে অবশ্যই অবশ্যই হাতে কিছু সময় নিয়ে বেরোবেন, এবং অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে মানে আগে থেকেই ওখানে যাবার, পরীক্ষার কিভাবে পরীক্ষার হলে পৌঁছাবেন সেই ব্যবস্থাটা করে রাখতে হবে। ওকে, আমাদেরকে শক্তিশালী ভূত ফ্রম ময়মনসিং তিনি লিখেছেন যে ভূত এফএম রক্স। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আসলে ভূত এফএমটা এত বেশি জনপ্রিয় হয়েছে, আপনারা শোনেন বলেই। আর নাদিয়া লিখেছেন রাসেল ভাই তুমি কেমন আছো, তোমার ভূত শো খুব ভালো লাগে কিন্তু ভয় লাগে না। আচ্ছা, তার মানে তো আপনি অনেক সাহসী বলতে হবে। মুন্না লিখেছেন ফ্রম কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী, তিনি বলছেন যে আচ্ছা তিনি লিখেছেন যেটা সেটা হচ্ছে হি ক্যান স্টপ হিজ HSC exam but he cannot stop the radio ফুর্তি। ওকে, তো বুঝতেই পারছি যে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে পরীক্ষা সবকিছু মানে রেডিও ফুর্তি যেন কখনো অফ না হয়, সেজন্য আপনাকে যেটা করতে হবে রেগুলার পড়াশোনাটা ঠিক মতন করে ফেলতে হবে। তো আমাদের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয়েছিল, এই জন্য একটু আমরা হ্যালো বলতেও দেরি করেছি, বাট সেটা হবে না। জাস্ট একটু মানে এখন থেকে সব মানে আমার যেটা মনে হয় যে সব ঠিক হয়ে যাবে, রাইট? তো যেরকম বলেছিলাম যে টেকনিক্যাল ডিফিকাল্টিজ শেষ হয়ে গেছে আমাদের। হঠাৎ করে দেখলাম যে শো এর মাঝখানে একটা মাইক্রোফোন হঠাৎ করে দেখলাম যে কাজ করছিল না, মানে কিছুক্ষণের জন্য দেখলাম যে কাজ করছিল না, এখন দেখছি আবার কাজ করছে। এনিওয়েজ, আমাদের কাছে বেশ কিছু SMS তো রয়েছেই, সেই সাথে আমাদের রয়েছে আপনাদের পাঠানো ইমেল। সেই ইমেলগুলো বেশ ভয়াবহ, এবং সেই রকমই কিছু ইমেল আজকে পড়ে ফেলতে চাই। আচ্ছা,
আমাদেরকে জাওয়াদুল আলম জয় তিনি লিখেছেন এবং তিনি চট্টগ্রাম থেকে লিখেছেন আমাদেরকে এই ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমার নাম জাওয়াদুল আলম চৌধুরী জয়। আমার এই ঘটনাটা হলো সত্যিকার এক ঘটনা। 13 মার্চ 2011 ঘরের টুকিটাকি কাজ সারতে প্রায় রাত 12টা বেজে গেল। বাথরুম সেরে বিছানায় শুয়ে পড়লাম। আমি রুমে একা ঘুমাই। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখলাম 5:02 রাত্রি। অবশ্যই বোঝার চেষ্টা করলাম কেন ঘুম ভাঙলো। হঠাৎ খেয়াল করলাম আমার রুমের পরিবেশ বেশ ঠান্ডা। ব্যাপারটা পাত্তা দিলাম না। আমি ঘুমানোর সময় বিছানার ডান পাশ খালি রেখে ঘুমাই। কি মনে করে বিছানার ডান পাশ ঘুরলাম। তারপরে দেখলাম অদ্ভুত এক ব্যাপার, যে আমার হৃৎপিণ্ডকে দ্বিগুণ বাড়িয়ে দিল, মানে যেটা স্পন্দন আর কি, সেই মানে হার্টবিট বেড়ে গেল অনেক 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 বহুগুণ। হ্যাঁ, আমারও যখন ইমেলটা আমি পড়ছিলাম তখন আমারও সেই হার্টবিটটা বেড়ে গিয়েছিল। কারণ ডান পাশে ঘুরতেই তিনি যেটা দেখলেন যে বিছানার ডান পাশে তিনি, অর্থাৎ তার মতো হুবহু একজন শুয়ে আছে। ভয়ে তার পুরো শরীরটা ঘেমে গেল এবং ওটা দেখেই এবং ওটা পুরোই দেখতে সেই মানে যিনি পাঠিয়েছেন ইমেলটি তার মতোই। তিনি বলছেন যে ওটা দেখতে পুরোই আমার মতো, শুধু পার্থক্য এই যে আমার গায়ে কাঁথা আছে, তার গায়ে নেই। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে, ফেস টু ফেস। আর কি ভয়ঙ্কর সেই চাহনি! আমি কিছুই করতে পারছিলাম না, কিছু বলতেও পারছিলাম না। আমি আমার দিকেই তাকিয়ে আছি। সেই চোখ দুটো বিকট ভয়ঙ্কর। ভাবলাম এটা কল্পনা, স্বপ্ন। চোখ বন্ধ করে খুললাম। হাতে অগোচরে চিমটি কাটলাম, কিন্তু কোনো কাজ হলো না। ওটা ওখানে ছিল, আমার পাশে শুয়েছিল। এই ছিল ইমেল। সো থ্যাংক ইউ জাওয়াদুল আলম চৌধুরী জয়, এত চমৎকার একটা ভয়ঙ্কর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য বা ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং সেই সাথে কেউ যদি মনে করেন যে এই ঘটনাটা আবার কেমন ঘটনা, এরকম হয় নাকি, হয় আমার মনে হয়েছে। কারণ এই ঘটনাটির যে মানে বর্ণনাকারী শুধুমাত্র একজন নন, আরো একজন ঠিক এরকম কাছাকাছি একটা ঘটনা পাঠিয়েছেন। তিনি বলেছেন যে রাসেল ভাই, আমার নাম নয়ন, আমি খুলনা থেকে লিখছি। আমি নেভি কলেজ খুলনাতে তিনি রয়েছেন এবং তিনি বলছেন আমাদের বাড়ি অনেক পুরনো এবং ওখানে ভূতের, ওটাকে সবাই মানে কি বলবো, সেটা হচ্ছে ভূতের বাড়িও বলে ওটাকে। আমাদের ছাদে মাঝে মাঝে নুপুরের শব্দ পাওয়া যায়। একদিন আমি সাহস করে আমাদের সিলিং এ যাই, দরজা খুলে সামনে এগোই। সারা সিলিং খুঁজে কাউকে পাই না। যখন ব্যাক করি তখন দেখি যে সিলিং এর দরজাটা বন্ধ। আমি খুব ভয় পাই, আমার মাকে ডাকি, বাট মা আসতে পারে না। পরে জানতে পারি যে তাদের বেডরুমের দরজাটা বাহির থেকে বন্ধ ছিল, মানে কেউ একজন বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। পুরো ফ্ল্যাটের অন্য ভাই আছে, আচ্ছা পুরো ফ্ল্যাটের অন্য ভাই আছে দরজা খুলে দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে পরের ফ্ল্যাটে যিনি ছিলেন তিনি এসে দরজা খুলে দেন। পরে একদিন রাত 2টার দিকে আমি একই ঘটনা আরো একবার দেখি। আমি উঠতে যাই খাট থেকে, বাথরুমে যাই, বাথরুমের মিররের দিকে তাকাই এবং তাকিয়ে দেখি যে আমার এক পাশে ঠিক মুখের চামড়ার, যখন সে হচ্ছে বাথরুমে যায় তখন সে দেখে যে বাথরুমের মধ্যে সেই, এবং সে যেটা দেখে সেটা হচ্ছে তার মাথার হাফ, মানে জাস্ট এই মুখের হাফ, এক পাশে মাংস আছে আর বাকি যে পাশটা, সেই পাশটায় মাংস নাই, মানে বাকি হাফ মানুষের মতো এবং মানে এক হাফে এরকম চামড়া নাই আর এক হাফে এরকম মানুষের মতো। তিনি খুব ভয় পেয়ে যান এবং পরে ফেস ওয়াশ করে, মানে মুখে পানি দেওয়ার পরে তারপর যখন তিনি মিররে তাকান তখন ঘটে আরেকটা ভয়াবহ ঘটনা। মিররে তাকিয়ে তিনি কিছু খুঁজে পান না। আমি ইমেল পড়ে যেটুকু বুঝেছি, আর একটু ডিটেল লিখলে বুঝতে পারতাম, তবে নয়ন যেটা লিখেছেন তাতে আমি বুঝেছি যে সেকেন্ড টাইম যখন সে মিররের দিকে তাকায়, আমরা বলছি মিরর দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু দেখা যায়, কিন্তু সে মিররে নিজেকে দেখতে পায় না। ব্যাপারটা খুবই 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 অদ্ভুত এবং খুবই আশ্চর্যজনক এই ব্যাপারটা। সুতরাং এরকম ঘটনা যদি আপনাদের থাকে, ইমেল আপনারা ইচ্ছা করলে আমাদের পাঠাতে পারেন bhootfm@radiofurti.fm এ, অথবা আপনারা SMS এর মাধ্যমে ছোট্ট করে লিখে ফেলতে পারেন এই ঘটনাগুলো আমাদের কাছে। আমাদেরকে SMS করেছেন সুমন আজিমপুর থেকে এবং তিনি বলেছেন যে আমি গর্ব করে বলতাম যে আমি ভয় পাই না, ভূত এফএম শুনে এখন ভয় পাই, তাহলে তো ক্ষতি হচ্ছে। শাকিল লিখেছেন যে শাকিল লিখেছেন যে তার ভূত এফএম শুনতে বেশ কষ্ট হয়।
আচ্ছা, বাঁধন লিখেছেন আজিমপুর থেকে, এবং আমাদেরকে রনি বরিশাল থেকে SMS করেছেন, আমাদেরকে রুমন SMS করেছেন খুলনা থেকে, এছাড়া আমাদেরকে ঘোস্ট কিলার বা আপনাকে দরকার তিনিও আমাদের SMS করেছেন সিলেট থেকে। ওকে, সিলেটে কিন্তু বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনবো। পিয়াসি তারা দুইজনই, দুই বোন একসঙ্গে ভূত FM শুনছেন, গালিব শুনছেন ভূত FM, এবং এছাড়াও আমাদেরকে সাদাব তিনি হচ্ছে SMS করেছেন, প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। জিনিয়া গুলশান থেকে SMS করেছেন এবং তিনিও প্রশংসা করেছেন, থ্যাংক ইউ জিনিয়া। নিশি আমাদের SMS করেছেন খুলনা থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন সেলিম, SMS করেছেন আমাদেরকে ইমরান, SMS করেছেন অলি, এছাড়াও শার্লিন SMS করেছেন খুলনা থেকে, এবং এছাড়াও সুন্না SMS করেছেন, রনি SMS করেছেন। সো স্টে টিউন, আমরা একে একে ফিরে আসবো আরো অনেক ঘটনা নিয়ে। আমাদের সঙ্গে যে গেস্ট রয়েছে তাদের সাথে একটু পরিচিত হয়ে যাই। আমি শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রথম যিনি গেস্ট রয়েছেন, আপনার নামটা একটু বলবেন? আমি মজুমদার মাহবুব, আমি একটা প্রাইভেট ফার্মের মালিক। ওকে, আপনি তার মানে অ্যাডভাইজিং এর সাথে আছেন, রাইট? সো আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার জীবনে বেশ উদ্ভট টাইপের অনেক ঘটনা ঘটেছে, এবং আপনি জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মরত থেকেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, এবং জব করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। তো কোনটা দিয়ে শুরু করবেন? আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আমার দাদু, যিনি আজকে থেকে প্রায় 15 বছর আগে আমাদের ছেড়ে চলে যান, রাইট? উনি যখন মারা যান ওনার পাশে আমি সারা রাত বসেছিলাম লাশের পাশে। যখন ওনাকে কবরে নেওয়া হয়, আমার কাছে যখন কাঁধে যখন লাশটা ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার দাদু আমার পাশে হাঁটছে, লাশটা আমার কাঁধে, বাট আমার মনে হচ্ছে পাশে উনি হেঁটে যাচ্ছেন। এবং যখন কবর থেকে নামানোর পরে আমি যখন উঠলাম উপরে, তখন আমার কাছে মনে হলো যে উনি আমার পাশে দাঁড়িয়ে। আমি তাকালাম, দেখলাম উনি আমার পাশে দাঁড়ানো। এরপর থেকে আমি ফিল করি উনি সবসময় আমার পাশে থাকেন। এবং আমি প্রথম যে ঘটনাটা ঘটে, আমি প্রচন্ড বিপদে পড়লাম একদিন। তখন আমি মনে মনে কেন জানি আমি চিন্তা করলাম আমি দাদুকে স্মরণ করি, যে দাদুকে স্মরণ করলাম, দেখলাম ওই বিপদটা কেটে গেল। আচ্ছা, তারপরে রিসেন্টলি একটা ঘটনা, সেটা হচ্ছে আমি একটা বিমানের একটা ইয়েতে চাকরি করতাম। বেশ কিছুদিন চাকরি করার পরে আমি ওই জায়গায় একদিন রাত্রে ডিউটি শেষ করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করে এক মুহূর্তে আমি দেখলাম যে দূরে একটা চেয়ারে এক ভদ্রলোক বসা। তো আমি চিন্তা করলাম যে এখানে তো কেউ বসার কথা না, কি মুহূর্তে বসে থাকেন? মানে এটাকে আপনার রুমের মধ্যে? আমার রুমের মধ্যেই। আচ্ছা, তো আমি কি করে বসে থাকে, তা আমি চিন্তা করলাম যে দেখলাম যে উনি আমার দিকে আসতেছে। তখন আমি একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে আমি চাদর দিয়ে মুখটা ঢাকলাম। আমি একটা আওয়াজ শুনলাম, আওয়াজটা উনি যে হেঁটে আসতেন ওই আওয়াজটাই পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে দৌড়ে কেউ আমার কাছে আসতেছে। তারপর আসার পরে আমি বললাম যে আমি কি আপনার কোনো ক্ষতি করছি? কেন জানি আমি কথাটা বললাম, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? উনি বললো না, তুই সবসময় ভালো থাকিস। ওইটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না। প্রায় 10-15 মিনিট পরে আমি তাকায় দেখলাম যে আমার সামনে একটা সূরা ইয়াসিনের বই, এবং ওই বইটা ওইখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না, কেউ কোনোদিন রাখতেও পারবে না, কারণ ওই মুহূর্তে হোটেলের সবাই ছিল ঘুমে। তো যখন আমি আপনার পুরো মনে আছে যে আগে এরকম ধরনের কোনো বই বা আমি নিজে পরিষ্কার করেছিলাম। আচ্ছা, তারপরে ওই বইটা এখনো আমার কাছে থাকে, সবসময় থাকে, এবং আমি যখন বিপদে পড়ি আমার কাছে মনে হয় যে ওই বইটাতে হাত দিলে বিপদটা কেটে যায়। আচ্ছা, তারপরে থেকে সবসময় আমি বিপদে পড়লেই ওই বইটা ধরি, কেটে যায়। রিসেন্টলি আমি তাজিন্ডং ট্রেকিং এ যাই। ট্রেকিং এ যাওয়ার পরে আমি হেঁটে 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 যাচ্ছি, তখন রাত্র প্রায় 9:30 বাজে। পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার সামনে আমরা 35 জনের গ্রুপ, সবাই চলে গেছে, পিছনে আমি একা। আমি জাস্ট ওদের লাইটের আলো দেখে আগাচ্ছি। এমন একটা রাস্তা ছিল যেটা আমার একার পক্ষে যাওয়া সম্ভব না, আরেকজন ধরে নিতে হবে। তো আমি চিন্তা করলাম যে কে নিবে আমাকে। তখন আমি মনে মনে বললাম যে আমি কিভাবে যাব। তখন দেখলাম কি আমার পাশে একজন এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমাকে হাতটা ধরলো, ধরে নিয়ে গেল। ওই পথটা পার করার পরে আমি পিছন দিকে তাকালাম, দেখলাম যে কিছু নেই। আচ্ছা, কিন্তু আপনাকে সাহায্য করেছে? আমাকে সাহায্য করেছে। এবং আমি যাওয়ার পর আমাদের যে গাইড ছিল ওইখানে পৌঁছানোর পর আমি জিজ্ঞাসা করলাম কে আপনি বাবুরে দেখছেন? বাবুটাকে? আমি ওকে জিজ্ঞেস করলাম এই লোককে, আমি সাথে সাথে জিজ্ঞেস করি এই লোককে। উনি অ্যান্সারটা দিল যে এখানে একজন মানে আসে
যারা ট্রেকার তাদেরকে সাহায্য করার জন্য, ওরা নিজেও জানে না, ওরাও যখন ফার্স্ট ট্রেকিং এ যায় পাহাড়ে করে নাকি এরকম একজন এসে দাঁড়ায়। আচ্ছা, ওই পাহাড়ে এরকম মানে অনেকেই দেখছে যে আমার মতো যারা বিপদে পড়ছে তারা এরকম পাহাড়ে দেখছে, মানে কাউকে দেখেছে যে সাহায্য করতেছে। আচ্ছা, এবং উনি জাস্ট ওইটুকু জায়গা, যেটুকু জায়গা হাঁটা যায় না, মানে আরেকজনের সাহায্য লাগে, কারণ ডান পাশে পুরা পাহাড়, ওই জায়গা থেকে আরেকজন উঠে আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ঠিক দেখলাম যে আমার হাতটা ধরলো, আমাকে আগালো, আমি কোনো কথা, আমি ওই মুহূর্তে মানে আমার ইচ্ছে ছিল সামনে যাবার, কিন্তু উনি আমাকে নিয়ে গেল। তারপর আমি পিছনে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিছনে তাকালাম, দেখলাম যে কিচ্ছু নেই, ফাঁকা, এরকম একটা অবস্থা। তো আপনার জীবনে এরকম মানে বিভিন্ন বিপদ থেকে আপনি উদ্ধার পেয়েছেন, এবং আপনার কি মনে হয় আসলে এই যে উদ্ধার পাচ্ছেন এবং এই যে সূরা ইয়াসিন সেই বইটা বা সেই সূরাটা আপনি মানে এই যে আকস্মিক ভাবে পেয়ে গেলেন, জীবনে আপনি ইমেলের মধ্যে লিখেছেন যে আপনার জীবনে বিপদ খুব কম আসে, কেমন করে উতরে যান। তো এরকম ভয়াবহ কোনো বিপদ থেকে আরো মনে পড়ছে যে আপনি উতরে গেছেন, হতে পারতো অনেক বড় বিপদ বাট হলো না, এরকম একটা ঘটনা হচ্ছে যে ঠিক 1 বছর আগে আমি কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পথে রাত্র 2টা বাজে, বাসে শুধু যাত্রী, আমি আর পিছনে একজন, পুরা বাসটা ফাঁকা, হানিফের বাসটা পুরা ফাঁকা, দুজন, ইভেন গাইডও ঘুমাচ্ছে। ড্রাইভার দেখলাম যে ড্রাইভারের চোখ বন্ধ, ড্রাইভারও প্রায় ঘুমিয়ে গেছে। আমি পিছনের সিট থেকে বসে আমি দেখতেছি ড্রাইভার কেন জানি ঘুমাচ্ছে। ড্রাইভারের হাতটাও স্টিয়ারিং এ নাই। তো আমি চিন্তা করলাম যে ড্রাইভার স্টিয়ারিং নাই, গাড়ি চলতেছে কিভাবে। তখন আমি আগায় যেয়ে দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চার মতো গাড়ি স্টিয়ারিং ধরে আছে। আমি নিজের চোখে দেখা একটা ছোট্ট একটা পিচ্চি বাচ্চা গাড়ি স্টিয়ারিং ধরা। আমি জাস্ট ওই মুহূর্তে চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলাম। তখন একটা ব্রেকের আওয়াজ পেলাম, গাড়িটা থেমে গেল। আচ্ছা, আমি আগায় দেখলাম যে ড্রাইভার চোখ মুখে পানি দিচ্ছে। ওকে, সো আপনি এর আগে বিভিন্ন মানে আপনার কাজের কারণে, জবের কারণে আপনি সিলেটে ছিলেন, এবং সিলেটে আপনার কিছু ঘটনা আছে, সেরকম কিছু ঘটনা আমাদের আজকে একটু শোনাতে হবে। সিলেটের ঘটনা হচ্ছে, সিলেটে যখন আমি বেশ কিছুদিন আমার চাকরি করার সৌভাগ্য হয় টি গার্ডেনে। টি গার্ডেনের ঘটনা শুনবো, তার আগে আমরা SMS করে ফেলবো। আমাদেরকে রবিন SMS করেছেন কাফরুল থেকে, এবং তিনি জীবনে অনেক ভূত পেতনি দেখেছেন বলে দাবি করেছেন, কিন্তু ভূত FM শুনে তারপরেও তিনি ভয় পাচ্ছেন। আচ্ছা, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই bhutfm@radiofurti.fm পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, তবে অবশ্যই কোনো ভুতুরে ফোন নাম্বার নয়। আর আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে অবশ্যই আপনার ইমেইলের মধ্যে সেটা উল্লেখ করতে হবে। এছাড়া আমাদেরকে শাহির SMS করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে SMS করেছেন আতসী, আমাদেরকে SMS করেছেন জালাল রাজশাহী কলেজ থেকে, এবং তিনি বলেছেন যে রাসেল ভাই, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি আপনার স্টুডিওতে যেতে চাই। তাহলে যেটা করতে হবে, আপনাকে একদমই দেরি না করে ইমেল পাঠিয়ে ফেলতে হবে, এবং ইমেল পাঠানোর নিয়মটি আমি তো বললামই, VUTFM BHWT@radiofurti.fm। আমাদেরকে দীপঙ্কর 97 সিলেট থেকে SMS করেছেন, এছাড়াও তিনু SMS করেছেন চিটাগং থেকে, আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি বাইজিদ রামপুরা থেকে, এবং তিনি ভূত FM শুনতে শুনতে বারান্দায় গিয়ে একটু আগে ভয় পেয়েছেন, সেটা বললেন। হ্যাঁ, এটা হয় যে আপনি যখন পুরোপুরি ব্যাপারটার মধ্যে আছেন তখন ভয় পেতেই পারেন আপনি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন শাকিল, এবং আমাদেরকে SMS করেছেন ময়মনসিং থেকে ইলিয়াস, SMS করেছেন আমাদেরকে এছাড়াও শান্ত, জনি, অর্পণ সহ আরো অনেকে। ভৌতিস্ট কিলারও আমাদের SMS করেছেন খুলনা থেকে, এছাড়াও বুশরা খুলনা থেকে SMS করেছেন, বাঁধন ময়মনসিং থেকে SMS করেছেন, রিজা রিফাত SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন কনক। আমাদের কাছে SMS পাঠানোর নিয়মটা আমি বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। প্রিয়াঙ্কা জানতে চেয়েছেন যে দেশ টিভিতে ভৌতিক প্রোগ্রাম কবে থেকে দেখবো, মানে ভৌতিষ্টের কথাটা তিনি বলতে চেয়েছেন হয়তো। হ্যাঁ, খুব দ্রুতই সেটা শুরু হবে, আমিও সেরকমই জানি আর কি। আমরা আবার আপনার সেই সিলেটের ঘটনায় চলে যাব। আপনার নামটা আরেকবার একটু বলবেন, যেহেতু চেহারা দেখা যায় নামটা বারবার বলতে। আমি মজুমদার মাহবুব। রাইট। আমি সিলেটের ঘটনাটা হচ্ছে শুরুটাই ভাবে যে আমি আসলে সিলেটে চাকরি করতে যেতে চাইনি, জোর করেই এক কথায় যেতে হয় বাবা মার কারণেই।
তো যখন গেলাম তখন মনের ভিতরে একটা খুঁতখুত কাজ করছিল, কেন যাচ্ছি। যাবার পর থেকে আমি কেন জানি আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতো। যে একদিন রাত্রেবেলা আমি যে বিছানায় শুয়ে আমার খালার বাসায়, তো বিছানার পাশে দিয়ে একটা গাছ আছে, ও গাছটা নড়তে দেখলাম। নড়ার পরে আমি একটু ভয় পেলাম যে গাছটা নড়ে কেন। তো আমি জানলাটা দিয়ে আমি উপরের দিকে তাকালাম, দেখলাম যে কোন একটা আলো পড়তেছে ওইখানে। তো আমি উপরের দিকে তাকাইলাম যে এখানে আলো তো আসার কথা না, কারণ আমি সারাদিন ওই দিকে থাকি, আলো আসবে কোথেকে। দেখলাম যে একটা আলো এসে ঠিক ওই জায়গাটায় পড়লো এবং একটা কাগজ পড়লো। আচ্ছা, ওই কাগজটাতে কিছু লেখা নেই, সাদা একটা কাগজ, বাট ওই জায়গাটা যে জায়গাটা পড়লো ওই জায়গায় একটা লেখা হলো। আচ্ছা, লেখাটা কি আমি বলবো না, যে জাস্ট লেখাটা এরকমই ছিল যে এখানে থাকা ঠিক না কারো। আচ্ছা, এখানে কেউ একজন মারা যাবে, এই এলাকাটা ছাড়ো। তো আমি ঠিক ওই মুহূর্তে আমি কিছু বললাম না, আমি চুপচাপ। কয়েকদিন পরেই ওই বাসায় এক সিনিয়র মুরব্বী ছিলেন, 3-4 দিন পরেই ওই সিনিয়র মুরব্বী মারা গেলেন। আচ্ছা, এটা তার মানে আপনি বলছেন যে আপনি আগে থেকে ইনফর্ম হয়েছিলেন সামহাউ যে কেউ একজন মারা যাবে। আচ্ছা, তো হ্যাঁ, তারপরে শেষ করুন। তারপরে আমি যখন খালার কাছে বললাম যে এটা আমি দেখছি, খালা বললো তুমি ওই রুমে থাকবা না, তুমি ওই রুমটা চেঞ্জ করো। আচ্ছা, তারপর আমি ওই রুমটা চেঞ্জ করে আরেক রুমে আসলাম। তবু জানি রাত্রেবেলা আমি জানলা দিয়ে তাকালে একটা আলো দেখি। আমি চিন্তা করি যে কিসের আলো। আমি খালাকে বললাম যে খালা আমি এরকম আলো দেখি। বলছে তুমি জানলা লাগায় ঘুমাবা। আচ্ছা, তা আমার মধ্যে কাজ করতেছিল যে আমি জানলার ফুটা দিয়ে আমি তাকাইলাম যে এই আলোটা করে নাকি। তারপরে আমি একদিন টি গার্ডেনে জবের জন্য গেলাম। যাওয়ার পরে টি গার্ডেনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিছুদিন ছিলাম। থাকার পরে আমি রাত্রেবেলা অনেক দূর থেকে একটা আওয়াজ পেতাম, সাবধান। আমি চৌকিদারকে জিজ্ঞাসা করতাম, চৌকিদার এটা কি? বাবু এটা কোনো কিছু না, আপনি শুনলেন না। আমি শুনবো না কেন, তুমি বলো কি হয়েছে। বাবু শোনার দরকার নাই। ওরাও শুনে, বাবু শোনার দরকার নেই। আচ্ছা, তারপরে একদিন হঠাৎ করে আমি শুনলাম যে আমার রুমের পাশে দিকে থপথপ করে দৌড়ায় যাচ্ছে। তা আমি উঠে বসে গেলাম। আমি শোয়ার থেকে উঠে বসে আমি করতে লাগলাম। আমি আওয়াজটা শুনতে আমার ঠিক জানলাটার কাছে এসে আওয়াজটা থামলো। আমার ভাই জানলার কাছে কে? কেউ একজন দাঁড়ায় আছে, আমি বুঝতেছি কোনো শব্দ নাই। আমি কে জানলার কাছে? পরে দেখলাম যে আওয়াজটা আস্তে 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 মিলাই গেল। তখন আমি চৌকিদারকে বাইরে চৌকিদারে ডাকলাম, চৌকিদার বললো যে কি বাবু? আমি যে শুনলাম কে আসছিল? বাবু তো আমি এখানেই ছিলাম, কেউ তো আসে নাই। তারপরে আমি প্রায়ই এরকম আওয়াজ পাইতাম। আমি সিলেটে থাকা অবস্থায় প্রায়ই আওয়াজ পাইতাম। আমি দূরে একটা আলো আমার কাছে আসতেছে, আমি দেখতাম। কিন্তু ওই আলোটার উৎস কি? কারণ আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা কখনোই আমরা রাত্রে বের হতাম না, কারণ আমাদের ম্যানেজারের বাংলোটা ছিল অনেক দূরে। ওইখান থেকে কোনো মেসেজ আসার সম্ভাবনা নেই। আর আমাদের মেইনলি মেসেজ আসতো ওয়্যারলেস সেটে। তো আমরা কোনো মেসেজও, আমি মাঝে সাথে মনে করতাম যে জরুরি কোনো মেসেজ আছে, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, কল করবে, আমি প্রায় মনে করতাম। কিন্তু দেখতাম যে আলোটা অর্ধেক জায়গায় এসে থেমে যায়। আমি একদিন সকালবেলা ওই জায়গাটা আইডেন্টিফাই করলাম যে যাবো আমি। আচ্ছা, যাবার পরে ওই জায়গাটা দেখলাম যে যে গাছগুলি আছে সব গাছগুলি মরা, যেখানে আপনি আলোটা দেখেন, যেখানে আলোটা এসে থেমে যায়। আচ্ছা, ওই গাছ, ওই জায়গায় গাছ মরা। তো আমি ওইখানে যে ছিল, দায়িত্বে যে ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি? কবে এই জায়গায় গাছ হয় না কেন? আমি তো তাহলে এই জায়গায় রও না কেন তোমরা? কবে এই জায়গায় রুলে তো হবে না। সিলেটি ভাষা বলে এই জায়গায় রুলে তো হবে না কেন? তেনারা খুশি হন না, তেনারা রাগ করুন। তখন আমি বললাম যে কে তেনারা? বাবু আমাকে ক্ষমা করুন, আমি বলতে পারবো না। এভাবে এরকম প্রায়ই আমি কিছুদিন আগে একটা করে শুনেছিলাম যে কেউ একজন বলছিল যে টি গার্ডেনের ছড়ার ভিতর দিয়ে কেউ হেঁটে যায়। এটা আমি নিজ চোখে দেখেছি, কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি যে আমরা রাত্র 12টা-1টা ফ্যাক্টরি থেকে যাচ্ছি, দেখলাম যে কেউ একজন হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে ওই জায়গায় কেউ যাওয়া সম্ভব না। জাস্ট আমরা দেখলাম যে আমরা রাস্তা পার হচ্ছি, আমাদের বাইক যাচ্ছে, সাথে একজন সালাম দিল, আমাদের দেখে সালামও দিল। আচ্ছা, আমরা কিছুটা আগে যাওয়ার পরে তাকালাম, কিছু নেই, ব্ল্যাঙ্ক।
কিন্তু একদম একদম আমাদের সালাম দিয়েছে। আচ্ছা, অনেকে হয়তো জানতে চাইবেন যে আপনারা যারা দেখেন এই যে সমস্ত অলৌকিক কিছু যারা দেখেন, আসলে তাদেরকে কেমন ভাবে আসে তারা কি আপনি যেরকম দেখেছেন টি গার্ডেনে, তো কেমন ভাবে দেখেছেন যে সাধারণ আপনার আমার মতো মানুষ এইভাবে? আমার আপনার মতো মানুষের মতোই, বাট আমি জানি না যে এরা কিভাবে আসে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যারা বিশ্বাস করি না, বিশ্বাস অবিশ্বাস প্রশ্ন না, মানে আপনি যেটা একদম চোখের সামনে দেখছেন, একদম আমার আপনার মতো একদম মানুষ যে সালামটা দিয়ে দিচ্ছে, ওই যে আমি যে মহিলার কথা বললাম যে সালাম দিচ্ছে, যে সিলেটির ভাষায় মানে বাগানের মালিরা যেরকম বলে সালাম বাবু, ঠিক এভাবেই সালামটা একদম সাধারণ মানুষের ভয়েস। আচ্ছা, এরকম হয়েছে কখনো যে সিলেটে আপনি যেখানে ছিলেন যে টি স্টেটে, সেখানে আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখতেন বা এরকম কোনো কিছু? আমি কখনোই দুঃস্বপ্ন দেখি না। যে আমার কাছে রাত্রেবেলা মাঝে সাথে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, আমি প্রচন্ড ঘেমে যেতাম। আচ্ছা, আমার কাছে মনে হতো যে মানে আমার আশেপাশে এরকম কোন গরম হাওয়া আসতেছে যাতে আমাকে মানে হিট করে ফেলতেছে। আমার রুমে এসি চলতেছে, বাট এসি চলার মধ্যে আমি ঘেমে গেছি। আচ্ছা, এরকমই প্রায়ই হতো। আর আমি একটা রিসেন্ট ঘটনা শুনেছিলাম, জুজু আসবে। আমি জুজুর কাহিনীটা বলি। আমি কিন্তু প্রায় শুনেছি আসছে, কে আসছে, কোথা থেকে আসছে আমি কিন্তু জানি না। জাস্ট ওই মহিলা যে টি গার্ডেনের কথা বলেছিল, যে ভদ্র মহিলা, ওই মহিলার সাথে, ওই মহিলা আমাদের পাশের টি গার্ডেনে ছিলেন, এবং বাচ্চাটা যে ছিল খাওয়া, এটা কিন্তু আমরা নিজ চোখে দেখেছিলাম। আচ্ছা, মানে ওই জায়গায় এত একটা হরেবল জিনিস, মানে খাবলা 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 করিয়ে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার ওই পাশেও কিন্তু একটা ঘটেছিল, এবং একই ঘটনা আমি শুনেছিলাম যে বাংলাদেশের এই পাশেও ঘটেছে। এবং আমি যে টি গার্ডেনে ছিলাম তার পাশে। এবং এই জন্তুটা কি বা এটা কি দেখেছেন? আমরা যতটুকু ধারণা করেছি, এটা একটা বর্ডার থেকে এটা কিছু একটা ছুটে আসে, ঠিক আছে, কোন একটা জন্তু। বাট আমরা ওইখানে যারা চাকরি করেছি কিংবা আমরা যারা শুনেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা জন্তু কিংবা কাউকে ভয় দেখানোর জন্য কেউ একটা করে। ওকে, আচ্ছা, আমি কিছু SMS পড়ে ফেলে আবার আপনার কাছে আসবো। আতিক লিখেছেন শ্যামলী থেকে, ভাইয়া রুম অন্ধকার করে শুনছি, ভয় ভয় লাগছে, আবার মাঝখানে ভালো লাগছে। ওকে, আমাদেরকে এছাড়াও মুস্তাফি SMS করে বলেছেন, আচ্ছা মজুমদার আপনাকে বলেছেন প্লিজ স্টপ, এটা কি ভয়ের কারণে নাকি ঠিক আমি জানি না, আপনি বলবেন অবশ্যই, সেটা আমাদের পরবর্তী SMS আশা করছি। সামিদুল লিখেছেন আমি, আচ্ছা তিনি এবং তার স্ত্রী দুজন মিলে FM শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। রোহিত বরিশাল থেকে ভূত FM শুনছেন, এছাড়াও যুবরাজ শুনছেন নোয়াখালী থেকে, আমাদের সাথে ওমর জয়েন করেছেন নেত্রকোনা থেকে, তাবাক আমাদের সাথে SMS করেছেন, জিকো SMS করেছেন আমাদের সাথে আমাদেরকে, এছাড়াও তাহা খুলনা থেকে SMS করেছেন, মিলন SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভূত FM শুনতে গেলে তার মোবাইলে মনে হয় প্রবলেম হয়, তাই না? আমি SMS চলে গেল। আফরা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও সিনিয়র ভাই তিনি SMS করেছেন খুলনা থেকে, ওকে নামটা খুব সুন্দর লাগলো। সাদাব SMS করেছেন, এছাড়াও পরশ SMS করেছেন রাজশাহী থেকে, HSC এক্সাম দিচ্ছেন এবং ইংলিশ পরীক্ষা রয়েছে সানডেতে, বাট এখন তিনি ভূত FM শুনছেন, which is very wrong একদমই, মানে টিপু SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন রাজন টঙ্গী থেকে। তো আরো অনেক SMS আমরা পাচ্ছি, এবং SMS যারা পাঠাতে চান, এখনো পর্যন্ত পাঠাতে চাচ্ছেন, তাদেরকে বলি যে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যেমন এই যে ছোট্ট করে মেসেজের মধ্যেও ঘটনা বলা যায়, যেমন মিজান আমাদের লিখেছেন যে এক রাতে জানালা লাগাতে ভুলে গিয়েছিলাম, মাঝরাতে কোনো একটা কারণে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম যে একটা কালো কুকুর আমার দিকে তাকিয়ে আছে। এই যে এরকম ছোট্ট করে SMS আপনিও কিন্তু পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের তো মানে কি বলবো, যে ইমেল করার অপশন আপনার জন্য রয়েছেই। সুতরাং আপনার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু আপনি ইচ্ছা করলে কিন্তু মেসেজের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তো নিশ্চয়ই আপনার কাছে আরো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো শুনবো। তার আগে আমরা একটা ব্রেক নিব, ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি আবার একটু পরেই। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে থাকুন এবং স্টে টিউনড রেডিও ফুর্তি, একটু পরে ফিরছি।
রাইট, এত রাত্রে আর কে থাকবে আমরা ছাড়া, এবং সাথে আছি ভূত এফএম নিয়ে আপনাদের দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আরো একবার জানিয়ে দিচ্ছি, আমার কাছে আরো একটি ঘটনা রয়েছে 69 এর ঘটনার মতো আমার মায়ের সাথে একই ঘটনা ঘটেছিল। It was about 1993 after 2 months from my তার জন্মানোর ঠিক উনি বোঝাতে চেয়েছেন আসলে তার 1993 সালের এই ঘটনাটা। এবং তিনি বলছেন যে আমরা তখন যশোরের জেল কোয়ার্টারে থাকতাম। একদিন এক ফকির আসে আমার মায়ের কাছে এক গ্লাস পানি চাইল। সো আমার মা আমার বাবাকে বলল যে তাকে চালও দিতে। তো মা এক গ্লাস পানি এবং চাল ওই ফকিরকে দিল। বাট ফকিরটা পানি খেলো এন্ড সে চালটা হাতে নিয়ে ফু দিল এবং বলল যে এই চালটা তুই একা খাবি এন্ড কাউকে দিবি না, এন্ড এর স্বাদ সম্পর্কে কাউকে কোনোদিন কখনো কিছু বলবি না। এবং আমরা আমার আম্মাকে কি আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা, আমাকে তুই যশোরের এক মাজারে, এবং সেই মাজারের নামটা তিনি ভুলে গেছেন, তিনি বলছেন সেই মাজারে তিনি থাকেন আর কি, এরকম একটা পরিচয় দিয়েছিলেন। তো তার মা যেটা করলেন যে হাতে চাল নিয়ে চিন্তা করতে থাকলেন যে আর কি টেস্ট, এর আবার কি টেস্ট হতে পারে। বাট এট দ্য সেম টাইম পাশের বাসার আন্টিরা এই কথা শুনলো এন্ড এটা তারা সেই চালটা মার হাত থেকে নিল এন্ড খেলো। এবং যখন খেলো তখন তার মা নোটিস করলেন যে তখন মার হাতে মাত্র এক টুকরো চাল পড়া আছে। মা সেই চাল পড়াটা খেলো এন্ড শি ফিলস, তিনি যেটা করলেন সেটা হচ্ছে একটা গ্রেট একটা টেস্ট হলো যা সে আগে কখনো পায়নি, এবং চালের এরকম স্বাদ থাকতে পারে এটা সে বোঝেওনি কখনো। বাট শি ওয়াজ লেট, এবং আফটার দ্যাট ডে তার মা এখনো পর্যন্ত একটা রোগা একজন মানুষ এবং অসুস্থ হতে শুরু করেছেন, এবং সেই বাবাকেও পরে খুঁজে পাওয়া যায়নি, এবং তিনি সেই বাবার কথা অমান্য করেছিলেন এবং চালটা একা খাননি, যার জন্য তার এই দুর্দশা বলে মনে করছেন। এরকম অনেক অদ্ভুত ধরনের ঘটনাও থাকে। সো এরকম টাইপের যে কোনো ঘটনা আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে SMS করে পাঠাতে পারেন। আর SMS করার নিয়ম কি হচ্ছে, শাউট লিখবেন, SHOUT শাউট, স্পেসে আপনার নাম, স্পেসে আপনার মেসেজ, আর পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমরা অনেকে আমাদেরকে অনেক দূর থেকে, দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের কষ্ট করে ভয়েস রেকর্ড করে পাঠান, এবং সেই রেকর্ডেড ভয়েস গুলো আমরা আপনাদের জন্য প্লে করি। যারা এখানে স্টুডিওতে একেবারে আসা সম্ভব হয় না, বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন এবং যারা নিজের কণ্ঠস্বর শুনতে চান, তারাই আমাদেরকে বেসিক্যালি পাঠান, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এত কষ্ট করে আমাদের জন্য পাঠিয়েছেন। কারণ অনেক সময় অনেক বড় ইমেল পড়া হয় না, বা আমরা পড়লে হয়তো পুরোপুরি বোঝাও যায় না, বাট যার ঘটনা তিনি যখন বলেন তার চাইতে ভালো কিছু হতেই পারে না। তো আমি বলবো যে অবশ্যই আপনারা ইচ্ছা করলে আপনাদের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এরকম রেকর্ডের অবস্থায় পাঠাতে পারেন। কোয়ালিটি যত ভালো হবে তত বেশি আমাদের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল, আমাদের বাজাতে এবং আপনাদের শুনতে অনেক সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ঘটনা শুনে আসি, এরকমই একটা ঘটনা শুনবো আমরা, এবং ঘটনার নাম, পরিচয়, ঠিকানা সবকিছু তার কাছ থেকে জানতে পারবেন। হাই, আমি মাহবুব, মিউজিক কম্পোজিশন করি, চিটাগাংয়ে থাকি। আমার লাইফে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, তার থেকে একটা ঘটনা আমি লিসেনারদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভূত প্রেত বা আত্মা এগুলো কখনো আমি বিশ্বাস করতাম না, তবে একটা ঘটনার ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো যাই হোক, সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ছিল গত রোজার ঈদের দিন রাতে। আমার বাসাটার লোকেশনটা বলি, আমার বাসাটা ছিল চিটাগাং রেলওয়ে স্টেশনের খুব কাছে। যদিও সরাসরি ট্রেনে আমার গ্রামের বাড়িতে যাওয়া যেত না, প্রথমে ট্রেনে তারপর বাসে যেতে হতো। তো আড্ডা দিতে দিতে হঠাৎ করে ফ্রেন্ডদের সাথে খুব গ্রামে যেতে ইচ্ছা করছিল। তো ফ্রেন্ডদের থেকে বিরিয়ানি আমি বাসা না জানি ট্রেনে উঠে পড়ি। তো ট্রেন ছাড়লো রাত 8টায়, কিন্তু ফেনী স্টেশনে পৌঁছতে তখন রাত 11টা বেজে গেল, কিন্তু সেই সময় কোনো বাস পেলাম না, এবং অনেকক্ষণ অপেক্ষার পর একটা বাস পেলাম, এবং গ্রামে পৌঁছতে তখন ঠিক রাত 1:30 বাজে। বাজারটা অনেকটা ফাঁকা ছিল, আর যাওয়ার সময় কোনো রিক্সা পেলাম না। গ্রামে খুব একটা না এলেও মোটামুটি পথটা চেনা ছিল, তো আমি হাঁটা শুরু করলাম, এবং বাজারে
দু একজন লোক ছাড়া খুব একটা লোক চোখে পড়লো না। তো তাদের একজন আমাকে দেখে বলল যে গ্রামে এত রাতে কোথায় যাচ্ছি এসব জিজ্ঞেস করলো। তো আমি বললাম আমি আমার ফ্যামিলি মেম্বার্স এর কাজিনের বাড়িতে যাচ্ছি। তো তারা আমাকে রাতে যেতে নিষেধ করলেন, বললেন যে রাতে যাওয়াটা ঠিক হবে না। তো তারা আমাকে কোনো ব্যাপারটা খুলে বললো না। তো আমি হাঁটতে শুরু করি। এমনিতে মোটামুটি সাহসী হলেও নির্জন রাস্তায় নিজেকে অনেকটা অসহায় মনে হচ্ছিল। তো বাড়িতে যে ফোন করব তারও কোনো উপায় ছিল না, কারণ মোবাইলে চার্জ ছিল না। তো হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসতে দেখে কেমন যেন ভয় লাগলো। তো আমি মসজিদের দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়লাম এবং ভিতরে বারান্দায় গিয়ে বসলাম। তো হঠাৎ করে পাশে চোখে পড়লো, আমরা দেখলাম যে একটা লোক সেখানে বসে আছেন। তো তাকে দেখে আমি অনেকটা হতচকিয়ে উঠলাম, কারণ এত রাতে আমি নিজেই এমনিতে আসলাম, কিন্তু এবং আর একটা মানুষ সেখানে বসে আছে। তো ব্যাপারটা আমার কাছে কিছুটা অড লেগেছিল। তারপরও তার সাথে পরিচিত হওয়ার পর ব্যাপারটা ভয়টা তখন সেই মুহূর্তের জন্য কেটে গিয়েছিল। তো লোকটার সাথে আমার কথা শুরু হলো। তিনি জানালেন তার নাম লোকমান এবং তিনি এই গ্রামেই থাকেন। তবে গ্রামের লোকদের সাথে তার বিভিন্ন শত্রুতা এবং বিভিন্ন সমস্যার কথা তিনি আমাকে বলতে লাগলেন এবং বিভিন্ন ধরনের উপদেশ তিনি আমাকে দিচ্ছিলেন। এবং তার আগে তার বর্ণনাটা দিই। তিনি মোটামুটি মাঝ বয়সী লোক ছিলেন এবং তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা এবং টুপি ছিল। তো যাই হোক, তিনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলছিলেন। তো এইভাবে প্রায় কথা বলতে বলতে ফজর আজানের সময় হয়ে গেল এবং হঠাৎ করেই আমি আমার পাশে ফিরে দেখি কথা বন্ধ হয়ে গেল এবং পাশে ফিরে দেখি যে লোকটি যেখানে ছিল তিনি সেখানে নেই। এবং তিনি যদি আমার সামনে থেকে বাইরে বেরিয়ে যেতে চান তবে অবশ্যই আমার সামনের দরজা দিয়ে তাকে যেতে হবে এবং সেখানে অন্য কোনো দরজা ছিল না। এবং দৃশ্যটা দেখার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং জেগে ওঠার পর আমি ফজর নামাজ পড়ে বাইরে বেরোই এবং আমার ফ্যামিলি মেম্বার একজনের সাথে পথে দেখা হলো এবং তার কাছে ব্যাপারটা আমি বলি এবং বলার পরে যখন আমি লোকটার বর্ণনা দিলাম তিনি বললেন যে লোকটার নাম লোকমান, তিনি আত্মহত্যা করেছেন। তখন কি বলবো, আমার জানে পানি নেই এমন একটা অবস্থা। মানে যে লোকটা 2 দিন আগে মারা গিয়েছিল এবং ইনফ্যাক্ট আমি তার সাথে রাতে কথা বলেছিলাম এবং এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। রাইট, শুনছিলাম এতক্ষণ একটা চমৎকার ঘটনা এবং তিনি নিজেই আসলে সাউন্ড ফাইলটা ক্রিয়েট করেছেন এবং সাউন্ড ফাইলটাতে মিউজিক গুলো তার ছিল। তো বুঝতেই পারছেন যে অনেক ভয় পেয়েছেন তিনি এবং অনেক ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো এরকম ঘটনা আপনাদেরও আছে, আর সেই ঘটনাগুলো শেয়ার করার জন্য শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 অথবা বড় ধরনের কোনো ঘটনা হলে অবশ্যই ভূত FM @radiofuর্তি.fm আমাদেরকে ইমেল করতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। ঢাকা থেকে মেধা লিখেছেন যে ভূত FM শুনে তিনি অনেক ভয় পাচ্ছেন। থ্যাংক ইউ। ভয় পেলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ঘটনাগুলো হচ্ছে। শামীম লিখেছেন যে আমি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি, মাঝে মাঝে একা থাকলেও ভয় লাগে না, আবার কখনো খুব ভয় লাগে। সত্যি কথা, এরকম ঘটনা কিন্তু মানে খুবই অদ্ভুত যে রাতের বেলায় আমরা খুব অকারণেই মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আমাদের, তাই না? এবং অকারণেই ঘুম ভেঙে উঠি এবং সেই সময়টা খুব অসহায় লাগে এবং সেই সময় যদি ভয়ঙ্কর কোনো কিছু সামনে দেখেন আপনি, তখন এরকম একটা কোনো অবস্থাও থাকে না যে কাউকে ডাকবেন বা কাউকে সেটা বলবেন, সেরকম কোনো অবস্থা থাকে না এই সময়। আর যে ঘটনাটা সেটা হচ্ছে যে দেখা যায় খুব অকারণে আমাদের ঘুম ভাঙে এবং কোনো কারণ খুঁজে পাই না আমি এরকমও মাঝে মাঝে শুনেছি যে অনেকে এরকম হয় যে ফিল করেন যে তার ঘরের আশেপাশে, ঘরের ঠিক বাইরে বা ঘরের আশেপাশে কেউ একজন আছে, সে ছাড়াও আরো একজনের অবস্থান রয়েছে এবং তার অস্তিত্ব পুরোপুরি টের পাচ্ছে। এটা খুব অস্বস্তিকর। আমি এবং আমাদের যে এই ভূত FM টিম একটা ঘর আবিষ্কার করেছিলাম, যে ঘরটাতে গেলে প্রথমে আমরা সবাইকে বিশ্বাস করতে পারিনি, দেখে মনে হয় যে দেয়ালগুলো বোধহয় তাকিয়ে আছে
দেয়ালগুলো বোধহয় আমাদের দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এরকম কেন হবে। জাস্ট আপনার অস্বস্তি লাগবে, মনে হয় যে না দেয়ালগুলো যেন দেখছে, দেয়ালের ভেতর কিছু একটা আছে। আপনার নিজের ঘরের দেয়ালটা যদি আপনার খুব অপরিচিত লাগে তাহলে কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। ঠিক মনে হবে যে দেয়াল একটা ক্যারেক্টার এবং সেই দেয়ালের ভেতরে একটা প্রাণ আছে, সেই দেয়ালও একটা মানে কোন একটা কিছু পারফর্ম করছে আপনার জন্য। এই ব্যাপারটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আবার এত পরিচিত একটা জায়গা, সেই জায়গায় কেন এরকম ঘটবে। তো এরকম যদি কোনো ঘটনা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর নিজের ঘরের দেয়ালের দিকে তাকানোর কোনো কারণ নেই। মানে রাতের বেলা ঘুম ভেঙে গেলে আমি যেটা করি সাধারণত, আমার একটা বুদ্ধি হচ্ছে যে আমার মনে হয় যে আমার ঘুম ভাঙেনি, আমি স্বপ্ন দেখছি। এবং এটা সত্যি না, এটা স্বপ্ন, এটা পুরোপুরি স্বপ্ন। চোখ বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে যাই এবং বাইরে যত আওয়াজ শুনি, যা কিছু শুনি না কেন, কেউ যদি আমাকে ডাকেও তারপরে আমি চেষ্টা করি একদম প্রাণপণ ঘুমানোর জন্য। আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে যে টিভি অন রাখি সব সময় এবং মাথার কাছে রিমোট রাখি, যাতে কোনো ঝামেলা হলে আপনি মানে রিমোটটাতে সাউন্ডটা একটু বাড়িয়ে দেওয়া যায় এবং টিভির দিকে মনোযোগ দেওয়া যায়। মানে টিভিটা এরকম ভাবে জায়গায় থাকতে হবে যে ঘুম ভাঙলেই রিমোট চাপ দিলেই টিভি চলবে এবং আপনি তাকাবেন পুরোপুরি টিভির দিকে। তবে অবশ্যই টিভিতে কোনো ওই সময় কোনো হিন্দি বা ইংলিশ চ্যানেল এটা এবং আর কিছুদিন পরে বাংলা চ্যানেলও ইনফ্যাক্ট ভৌতিক যখন নাটক শুরু করবে এইগুলো টিউন করে রাখবেন না, তখন খুব ভয়ঙ্কর হয়ে যায়। বিশেষ করে সবচেয়ে ভালো হয় কোনো গানের চ্যানেল রেখে দিলে, তাহলে দেখবেন যে কোনো রিস্ক নাই, যে তাকালেন সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে গেল, একটা চমৎকার গান বেজে উঠলো। তো এই ব্যাপারটা করতে পারেন। কিন্তু আমি কখনো দেয়াল দিয়ে তাকাই না, কারণ আপনারা নিশ্চয়ই মানে দেয়াল নিয়ে আসলে অনেক ব্যাপার আছে এবং দেয়ালের অনেক কাহিনী আছে। আবার দেয়াল একটা ক্যারেক্টার বলে হয়তো অনেকে বলে যে একটা ব্যাপার আছে না, যে দেয়ালে যেমন কান আছে, আমরা যে দেয়ালটা পেয়েছিলাম সেই দেয়ালের আবার চোখ আছে। তো বুঝতেই পারছেন যে ঘুমের মাঝখানে এরকম ঘুম ভেঙে গেলে হঠাৎ করে না তাকিয়ে চোখ বন্ধ করে থাকাটা সবচাইতে বেশি বুদ্ধিমানের কাজ। তো আমাদের কাছে আরো কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনি। আমাদেরকে আবার এখানে আমি দেখি মকফুর আমাদের একটা ঘটনা বলতে যাচ্ছেন, তো আমরা একটু ঘটনাটা শুনি। মানে গত এপিসোডে যে এপিসোডে বলছিলাম যে আমার বোনের এরকম প্রবলেম হচ্ছিল, ইদানিং তাকে আর সে মানে কোনো কিছুই প্রবলেম করে না, ঠিক আছে। এখন ঘরের চারপাশে প্রবলেম করা শুরু করছে এবং লাস্ট ডেতে তার ঘরে ছাদের মধ্যে হাঁটার দাগ, পায়ের ছাপ এবং সে একটা মানে যে কোনো স্যান্ডেল পরে হাঁটছে, ছাদের মধ্যে যে একটা স্পেস, মানে মানুষ হাঁটলে যেভাবে গিয়ে পড়ে, প্রত্যেকটা জিনিস একদম জাস্ট হেঁটে 3টা দাগ আছে। পার্থক্যটা কি তাহলে মানুষের সাথে? কোনো পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা যদি থিওরি বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি যে হ্যাঁ গ্র্যাভিটি বলে কোন একটা ব্যাপার আছে, আমরা যদি বিশ্বাস করি যে মাধ্যাকর্ষণ শক্তি বা একটা শক্তি আছে, তাহলে আমরা এটাও বিশ্বাস করতে হবে আমাদেরকে যে আসলে ওই ছাদের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে হাঁটাটা খুবই অসম্ভব, কিন্তু সেই ব্যাপারটা ঘটেছিল। এটা অসম্ভব ব্যাপার, মানে ছাদের মধ্যে 3টা দাগ, ঘরের মধ্যে উল্টাপাল্টা আওয়াজ, দরজা নক করলে দরজা খুললে কেউ নাই, মানে এটা কন্টিনিউসলি ঘটতেছে। এটা এখন সে এটা নিত্য ব্যাপার আর কি, কোনো ব্যাপার না, এটা হইতেই পারে এমন একটা ব্যাপার। সেইটাই। এবং আমি আজকে একটা ইমেল পড়ছিলাম এবং সেই ইমেলের মধ্যে একজন দেখলাম যে লিখেছেন যে তার যে চাল আছে বাড়িতে যে চাল আছে, মানে তার নানির বাড়ি বা এরকম একটা বাসায় তিনি বলছেন যে চাল আছে, সেই চালের মাঝখানে এরকম যেটা হতো শব্দ হতো রাতের বেলায় ঘুমানোর সময়, খুবই শব্দ হতো, মনে হতো যে কেউ মনে হয় হাঁটছে, আবার পায়ে বোধহয় নুপুরও আছে, এরকম একটা ব্যাপার, আবার খুব জোরে জোরে ধুমধুম করে হাঁটছে। কিন্তু একটা হাঁটার মানে একটা ফুটস্টেপ যেখানে পরেরটা পরে বেশ দূরে, মানে তার মাঝ এত একটা মানুষের পক্ষে এত মানে হয় সে লাফিয়ে চলছে, আর না হয় তার এক পা থেকে আরেক পায়ের দূরত্ব অনেক বেশি। তো সকালবেলা যখন ঘুম ভেঙে যায় এবং যখন তারা আবারও ঘুম ভেঙে উঠে যখন চালটা পরীক্ষা করে, তখন দেখেছে হ্যাঁ চালের মাঝখানে এরকম গর্ত করা আছে এবং একটা পা থেকে হয়তো আমি পাশে বা পায়ের ছাপ দেখছি, ডান পায়ের ছাপটা অনেক দূরে, মানে বেশ দূরে। এটা হওয়া সম্ভব না, বাট এটাই হয়েছে আর কি। তো এরকম অনেক উইয়ার্ড ঘটনা আমরা সবসময় এক্সপেরিয়েন্স করি। তো এই যে যেটা আমরা এতক্ষণ ধরে শুনলাম যে ছাদের দেয়ালে পায়ের ছাপ, এটা ব্যাপারটা খুবই উইয়ার্ড। এটা 1 সপ্তাহ আগেও কিন্তু একদম ক্লিন ছিল, নতুন রং করা,
চকচকা, ওইখানে মানুষের পায়ের ছাপ পড়ার কোনো কারণই নাই, কারণ ওইখানে সেটাই ঘুম বাদ দিয়ে কেউ ওইভাবে পা ওপরের দিকে তুলে ছাপ দেওয়ার চেষ্টা করবে না, শস্য সেটাই। আচ্ছা, আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, তার সাথে আমরা একটু পরিচিত হই। কি নাম আপনার? আমি রাফি। রাইট, রাফি বাসা কোথায়? আমি রামপুরায় থাকি। আমি এবছর এসএসসি পরীক্ষা দিলাম। রাইট। তো রাফি, জীবনে তো মানে এখনো মানে কি বলবো যে অনেক ছোট আপনি, তারপরেও এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। একটা কথা সবসময় আমরা সেদিন যে সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং সুমন ভাই খুব মজা করে একটা জিনিস বলছিলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যারা দেখে তারা অনেক ছোট থেকেই দেখে, যারা দেখে না তাদের আসলে বড় হয়ে আর দেখার চান্স নাই। অনেকে যে দুঃখ করে বলেন না যে ভাই এই যে এত ঘটনা ঘটে, কই আমরা তো কিছু দেখলাম না। তো আপনাদের দেখার চান্স খুব কম, মানে যারা দেখেন না তারা আসলে আর দেখবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে আমরা চাই যে কেউ না দেখুক। আমাদেরকে ডার্কনেস SMS করে বলেছেন যে তিনি একদম মানে কি বলবো যে মোটামুটি কসম কেটে ফেলেছেন যে তিনি আমাদের মেসেজ পাঠাবেন না, কারণ তার মেসেজ পাঠানো হয় না, মানে পড়া হয় না। যদিও এই নাম্বার থেকে এই SMS-টি আমি একটি মাত্র SMS পেয়েছি। তারপরে উনি প্রচন্ড রাগ করেছেন। সাগরের ব্যাপারটা অন্য, সাগর আবার তার সেকেন্ড SMS-এ জানিয়ে দিয়েছেন যে আপনার প্রবলেমটা কোথায়, আমার SMS-টা পড়েন না কেন। আসলে আমার মাঝে মাঝে মনে হয় সত্যি আমি যদি বুঝাতে পারতাম প্রবলেমটা, বাট এই ব্যাপারটা আসলে বুঝানো হয়ে ওঠে না, কিন্তু বুঝাতে পারলে খুব ভালো হতো। বাপ্পি আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে রাতে আমি দেখি যে আমার বাসার বারান্দায় একটা মানে প্রাণী বসে আছে, এবং তিনি বলছেন যে মানে এটা কোনোভাবে সম্ভব না, এমন একটা প্রাণী যে প্রাণীটা ওইখানে থাকা কোনোভাবে সম্ভব না। আমাদেরকে শৌখিন SMS করেছেন। আচ্ছা, সোল অফ ডেথ আমাদের SMS করেছেন। থ্যাংক ইউ যারা আমাদের SMS করছেন, এবং যারা SMS এখনো করতে পারেন তাদেরকে বলবো যে আমাদের SMS করার নিয়মটি অত্যন্ত সহজ। মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। শুনি আপনার ঘটনা। একদম ছোটবেলা থেকেই আমার ভূত প্রেত এই বিষয়গুলোর প্রতি একটা আগ্রহ ছিল। তো মাঝখানে গত রমজানের কিছুদিন আগে থেকে এই ভূতাফান প্রোগ্রামটা শুরু হয়। তো তখন এই প্রোগ্রামটা শুনে আরো পেয়ে গেলাম একটা জিনিস যে আমি এটার মাধ্যমে আরো সংযুক্ত হতে পারবো এটার সাথে। তো দেন তখন সংযুক্ত হতে চান তার মানে আপনি এগুলোর সাথে? আচ্ছা। দেন নেট টেট ঘেটে বিভিন্ন বই জার্নাল ঘেটে ঘেটে এই ভূত প্রেত সম্পর্কিত তথ্য সংগ্রহ করা শুরু করলাম। তো দেন আমি সিদ্ধান্ত নিলাম যে নেটে একটা বই খুঁজে পেলাম ব্ল্যাক ম্যাজিকের উপরে, যে বইটা কিনবো আমি। তো আমি তখন ইমেলে বইটার জন্য অর্ডার করলাম। ব্ল্যাক ম্যাজিক কেন বলেন তো? কি চেয়েছিলেন আসলে ব্ল্যাক ম্যাজিকের বইটা দিয়ে? কিছু করতে চেয়েছিলেন? না, আসলে কিছু করতে চাইনি, বাট আসলে ব্যাপারটা কিভাবে হয় এগুলো জাস্ট জানার জন্য কিউরিওসিটি। তো ইমেলে অর্ডারটা দিলাম, তারা আমাকে বাসায় মজার জিনিস দেখেন, আপনি পরে এসেছেন আজকে ব্ল্যাক শার্ট, আপনার ঘড়ির যে বেল সেটা ব্ল্যাক, আপনার হাতে যে মাইক্রোফোন সেই মাইক্রোফোনের যে জ্যাকেটটা পরানো আছে সেটা হচ্ছে ব্ল্যাক, আপনার মাইক্রোফোনের তার ব্ল্যাক, আপনার মাইক্রোফোনটাও ব্ল্যাক, আপনার মাথার চুলও ব্ল্যাক। সেটাই, আর আপনি নিজে একটা ম্যাজিক। আচ্ছা শুনি, আমরা ঘটনা শুনি। আচ্ছা, তো তখন আমি ইমেলে অর্ডার করলাম, আমার বাসায় সেটা পোস্ট করার কথা বইটা। তো তারা পোস্ট করেনি, তারা আমাকে কল করছে যে আপনি বইটা কিনতে চান, তো আপনার বাসা তো এখানেই, বইটা বাসার কাছে এক জায়গায় পাওয়া যাবে, তো আপনি ওখানে আসেন, বইটা নিয়ে যান। বললাম ঠিক আছে, আপনার ঠিকানা দেন, আর আপনি কে বলছেন, আপনি কি লেখক কিনা। আমি জিজ্ঞেস করলাম উনি কে আসো, তখন বললেন না লেখক তো এখানে নেই, উনি এখন কানাডা। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি এসে বইটা কালেক্ট করবো। ওকে। তো সেটা ছিল রমজান মাস। তো এক শুক্রবারে আমি সিদ্ধান্ত নিলাম কি যে আজকে বিকালে কোনো কাজ নেই, আমি নামাজটা পড়ে এসে খেয়ে তারপর বইটা কিনতে বের হবো। তো আমি এই ডিসিশন নিয়ে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছি, বের হবো। তো উজু করে বের হচ্ছে, আমি আমার পাঞ্জাবির হাতাটা গুটাচ্ছি, মানে গোটানো ছিল, আমি সেটা ঠিক করছি। তো আমার বাসা হচ্ছে রামপুরা ডিএটি রোডের মেইনি। তো ডিএটি রোড দিয়ে টিভি রোডে মসজিদে যেতে হয়। তো ডিএটি রোড খুব বিজি একটা রোড, সে রোডটা জেনারেলি বিজি থাকে, বাট আমি ওদিন নোটিস করলাম যে রোডটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এবং শুক্রবার যেহেতু সবগুলো দোকান বন্ধ। তো আমার মাথায় তখন চিন্তা যে আমি ওই ব্ল্যাক ম্যাজিকের উপরে বইটা কিনবো। তো এই চিন্তা করে আমি হাঁটতেছি, তো হঠাৎ করে দেখলাম অপোজিট সাইড থেকে গেরুয়া রঙের কাপড় পরা, জটাধারী চুল, দাড়ি, গলায় অনেক মালা টালা তাবিজ, একটা ঝোলা কাঁধে নিয়ে সে আমার দিকে আসতেছে। তো আমি তাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, সে হঠাৎ করে আমাকে দেখে দাঁড়িয়ে গেল এবং আমার বাম হাতের কোণই সে চেপে ধরলো।
ওকে। তো আমি অবাক হয়ে গেলাম যে তার তো এখানে আমার কোনো এটা ধরার কথা না, এটা ধরলো কেন? আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, বাট সে হাতটা ছাড়লো না, আমার চোখে চোখে তাকিয়ে রইলো। আমার ভালো লেগে গেল হঠাৎ করে যে সে আসলে চায়টা কি, আবার আশেপাশে কোনো মানুষ নাই, সে এখন করবেটা কি। এরকম 30-40 সেকেন্ড সে আমার হাতটা ধরে রেখে তারপর আবার চলে যায়। ওকে। আমি তখন হতমত দাঁড়িয়ে থাকি যে এটা কি হলো আমার সাথে। তো আমি কেমন লাগতে থাকে এই জন্য মসজিদে গিয়ে আমি প্রথমে হাতটা ধুয়ে তারপর মসজিদে জেনারেলে নামাজ পড়ি, এবং শেষ রাকাতে গিয়ে আমার মনে হয় যে আমার বাম হাতটা একটু ব্যথা করতেছে, সমস্যা হচ্ছে ইত্যাদিতে। তো আমি পাকানি দিয়ে বাসে চলে আসছি। ওকে। চলে এসে আমার আর মনে হলো মাথা ব্যথা করতেছে, ভালো লাগে না, থাক বইটা আজকে কিনতে যাবো না। এটা ভেবে আমি শুয়েছি বিছানায়, শোয়ার পর হঠাৎ করে দেখি আমার বাম হাত আমি পুরোপুরি নাড়াতে পারিনি, বাম হাতটা পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছে। তো আমার তখন খুব ভয় লেগে গেল। আমি সাথে সাথে আব্বু আম্মুকে বললাম যে এই হয়েছিল, এখন হাত নাড়াতে পারি না। তো তার ভাবলাম ধর কিছু হয় না, ঠিক হয়ে যাবে, তোর এগুলো কি করলিস, এগুলো তো কখনো হওয়ার পসিবল না। তখন এটা আমি মনে করলাম যে হইতেই পারে, বেকায়দা ভাবে হয়তো ধরছে, এই জন্য এটা হতে পারে, পাত্তা দিলাম না। বাট ইফতারের একটু আগে দেখলাম যে আমার হাতটা সিরিয়াস ভাবেই আমি প্যারালাইজ হয়েছে, এবং একটু জ্বর ভাব আমার মধ্যে, আমি হাত নাড়াতে পারছি না, খারাপ লাগতেছে, মাথা ব্যথা এরকম। ওকে। তো ওই বছর আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি সবগুলো তারাবির নামাজ, খতমে তারাবি পড়তাম, সবগুলো জামাতের সাথে পড়বো, একটাও মিস দেবো না। তো তখন আমার মনে হলো যে আমার হাত আজকে এই অবস্থা, আমি কিভাবে আজকে নামাজটা পড়বো। তো ইফতারের পরে আমার জ্বরটা এত বাড়ে যে আম্মা পরে এসে আমার মাথা পানি ঢালে, এইরকম হয়। পরে আমি আমার নিষেধ করে যে আজকে তুই এসে নামাজ পারবি না, তো যাস না। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি যাবো, যেমনই হোক আমি নামাজটা গিয়ে পড়বো। তো দেন গেলাম আব্বার সাথে। তো মসজিদে যিনি ইমাম ছিল ওনার সাথে দেখা করলাম প্রথমে গিয়ে। তো উনি বললেন বাবা কি হয়েছে, এই বলো আমাকে, দেখি কি করতে পারি। তো আমি ওনাকে পুরো ঘটনা খুলে বললাম। উনি আমার মাথায় হাতটা দিয়ে তারপর আমাকে এরকম ফুটো দিয়ে বললেন যে হ্যাঁ নামাজটা পড়ো। তো আমি ওই দিন কোনো মতে কষ্ট করে নামাজটা পড়লাম। আচ্ছা। তো পরে তারপর বাসায় আসছি, এসে রাত্রে দিন খাইতে পারিনি, খারাপ লাগছে। তো আমি ঘুমাই গেছি, হাতে ব্যথা মাথা ব্যথা এর জন্য। তো 2টা-3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। ভেঙে গিয়ে দেখি যে আমার মাথায় আবার আব্বা আম্মা পানি ঢালতেছে, আমার জ্বর অত প্রচন্ড বাড়ছে। তো পরের দিন সকালে হাতটা প্যারালাইজ থেকে ভালো হয়ে যায়, আমি হাতটা নাড়াতে পারি, কিন্তু তারপরেও হাতের ব্যথাটা বেশ রয়ে যায়, এবং জ্বর আমার 2-3 দিন ছিল তখন। ওকে। তো আমি পরবর্তীতে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই যে এই লোকটার খবর বললাম, এটা কি হুজুর, এটার কেন আমার এটা হলো? তখন উনি বললেন যে তোমার এখন তো কোনো সমস্যা নেই, থাক, এটা জানা দরকার নেই। হুজুর এই কথা বলেছেন, তারপর থেকে আপনার কোনো সমস্যা হয়েছে না? কিন্তু আপনার কি মনে হয়, মানে আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু মানে রিলিজিয়নটা খুব বিশ্বাস করেন, এবং আপনি রিলিজিয়াস, এবং সেইখানে আমার প্রথমে আশ্চর্য লেগেছে যে আপনার মতো একজন রিলিজিয়াস মানুষ কেন ব্ল্যাক ম্যাজিকের প্রতি আগ্রহী হবেন, এবং সেটা হয়তো কেউ চায়নি যে আপনি এরকম আগ্রহী হন বা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন। কারণ এইগুলো খুব যে ভালো সুফল বয়ে নিয়ে আসে এরকম আমার কাছে মনে হয় না। এবং ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস বা এরকম সংগ্রহ করে? চাই না, জানতে চান ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা জানতে চাই। তাছাড়া এই যেহেতু কোরআন শরীফে কথাটা আছে যে জিন ও ইনসান দুটাই আছে, তো সেহেতু জিনের উপর বিশ্বাস করাটা কিন্তু ফরজ। তো সেটাকে একটা বেশি বিশ্বাস করতে গিয়ে ঝামেলাটা যে সমস্ত জিনিসের ঝামেলা আছে সেই সমস্ত জিনিসের না যাওয়া সবচেয়ে বুদ্ধিমানদের কাজ। একটা কথা আছে যে যেখানে বুদ্ধিমানরা ভয় পায় সেখানে বোকারা ঝাঁপিয়ে পড়ে। তো বোকামি করা যাবে না, তাই না? আচ্ছা, তো এর আগে কোনো ঘটনা কখনো ঘটেছিল আপনার সাথে যেটা আপনার কাছে প্যারানরমাল মনে হয়েছে, যে আপনার জীবনের কোনো ঘটনা এরকম? হ্যাঁ, তখন 2007 সাল। তো আমাদের বাড়িটা ছিল 3 তলা পর্যন্ত কমপ্লিট। তো 2004 সালে সেটা করা হয়, এবং 2007 সালে তখন আবার এটা ফুল কমপ্লিট করার ডিসিশন নেওয়া হয়। তখন 3 তলার উপরে যে ওই 3 তলার জন্য ট্যাঙ্কিটা ছিল সেটা তখন ব্ল্যাঙ্ক, এবং উপরে মেইন ট্যাঙ্কিটা, পানির ট্যাঙ্কিটা রয়েছে। তো সেই ট্যাঙ্কিটার উপরে একটা কাঁচের টুকরা ছিল এরকম ভাবে যে কাঁচের টুকরার অর্ধেকটা ট্যাঙ্কির উপরে এবং বাকি অর্ধেকটা বাইরে বাতাসে। তো আমি একবার ওই ঘুরতে ফিরতে ট্যাঙ্কিটার উপরে উঠে, তো এমনিতে আকাশ টাকাশ এরকম আশপাশে তাকাতে থাকি। তো তাকাতে আমি একসময় ওই কাঠের টুকরোটার উপর উঠে হাঁটতে শুরু করি, এবং হাঁটতে শুরু করতে করতে আমি কাঠের টুকরোর একেবারে প্রান্তে চলে আসি, যে প্রান্তটা ছিল ট্যাঙ্কির বাইরের অর্ধেক।
টুকরোটার উপরে অন্য কিছু ছিল না, অর্থাৎ পুরো ওজনটাই ছিল আমার এবং আমি ছিলাম ট্যাঙ্কির বাইরের অংশে। স্বাভাবিকভাবে কাপটা ওখান থেকে পড়ে যাওয়ার কথা। ওকে, বাট আমার কাছে মনে হলো, আমি ব্যাপারটা যখন নোটিস করলাম যে আমি এক্ষুনি পড়ে যাব, তখনই মনে হলো যে একটা নীল রঙের আলো কোথা থেকে ঝলকানি দিল এবং তারপর আমি দেখলাম যে আমি ট্যাঙ্কির নিচে। আমি পুরোপুরি কাঠি টুকরো কোথাও ব্যথা পেয়েছিলেন? না, আমি কোথাও ব্যথা পাইনি, জাস্ট নেমে চলে আসছে মুহূর্তের মধ্যে হয়েছে। মুহূর্তের মধ্যে আমি জাস্ট দেখি যে আমি নিচে, আগে ওখানে ছিলাম আমি নিচে। ওকে, বাট সেদিন তো আপনার বাঁচার কোনো কারণ ছিল না, একেবারেই কোনো কারণ ছিল না, বাদ বেঁচে গেছেন। আচ্ছা, রাফিদ আমাদের SMS করে বলছেন যে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে যে আমার SMS পড়েন না। এইটা তো আমার চাইবে ভাই আপনি ভালো জানবেন, কারণ আপনার SMS যেহেতু পড়িনি, সুতরাং আপনার সাথে কোনো শত্রুতা করার আমার কোনো সুযোগ নেই, এবং আপনিও নিশ্চয়ই কোনো শত্রুতা করেননি। তো এসএমএসটা যে কেন পড়া হচ্ছে একটা বিশাল একটা ভেজালের ব্যাপার আসলে। ফাহিম লিখেছেন যে ভূত FM শুরু হওয়ার পর থেকে আমি কন্টিনিউয়াসলি প্রতি এপিসোডে এই এসএমএসটা পাঠাচ্ছি, বাট একদিনও পড়া হয়নি। আর কি পড়া হবে না, আপনার এসএমএসটি পাঠ করা হলো, আপনি অনুগ্রহ করে পরবর্তী এসএমএস পাঠান। আমার মনে হয় আপনি খুশি হয়েছেন। ব্লারি ডেভিল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেন তার নেইবারের বাসায় অনেক রাতে ফার্নিচার সরানোর সাউন্ড পাওয়া যায়। এটা আমারও হয়, ইনফ্যাক্ট আমি ঠিক জানি না, মানে আপনারা যদি কখনো এরকম বাসায় হয়, আমি জাস্ট জিজ্ঞেস করার কথাটা আমি যতবারই ভেবেছি যে আচ্ছা আমি জিজ্ঞেস করবো, বা ইন্টারকমে ফোন দিয়ে জিজ্ঞেস করি কি ভাই এত রাত্রে সরাচ্ছেন কেন জিনিসপত্র, বাট আমি কখনো এটা না, মানে হয়তো ভুলে গেছি বা হয়তো তখন গুরুত্ব দিয়েছিলাম, পরবর্তীতে এই ব্যাপারটা তো অতটা বেশি গুরুত্ব পাইনি। বাট এই জিনিসটা আমিও পাই এবং আমি যাদেরকে বলেছি তারা বলেছেন যে অনেকেই এই একই ব্যাপারের সাথে পরিচিত এবং অনেকেই এরকম কানে সাউন্ড আসে যে হ্যাঁ মনে হয় টেবিল বা চেয়ার সরাচ্ছে এবং খুব বিকট আওয়াজ, মানে রাতের বেলায় আওয়াজটা খুব জঘন্য হয়ে যায়। আমি একটা ফ্রেন্ডের কাছে শুনেছিলাম একটা ঘটনা, তার বাসার ঘটনা, যে সে প্রতিদিনই মানে সে মানে এরকম হচ্ছিল যে বাসায় ফিরতো, তো তার বাসায় ফিরতে বেসিক্যালি একটু রাত হয়ে যেত 11টা-12টার দিকে, এবং যখনই সে বাসায় আসতো, বাসায় আসার সঙ্গে সঙ্গে তার দেখা যেত তার সিঁড়িতে তার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের সামনে যে লাইটটা, সেই লাইটটা সে যেহেতু সকালবেলায় বেরিয়ে যেত এবং রাতের বেলায় ফিরতো, কখনো লাইটটা জ্বালানোর সুযোগ ছিল না, বা লাইটটা কেউ যে জ্বালিয়ে দেবে এরকম ব্যাপারটা ঘটতো না বা খুব কমই ঘটতো। তো সে প্রতিদিনই সে যে লাইটটা জ্বালাতো এবং প্রতিদিনই সে একটা জিনিস দেখতো, সেটা হচ্ছে যে জাস্ট মানে দেখা যায় না যে নিচের ফ্লোরে কিন্তু লাইট জ্বলছে, ওপরের ফ্লোরটাতে লাইট জ্বলছে, জাস্ট তার ফ্লোরটাতে ওইখানে লাইট নাই। তো ওই যে ওই আলোটা এসে পড়ে, তো সে যখনই যতবারই বাসায় ঢুকতে যায়, কোনোদিন হয়তো 11টায় আসে, কোনোদিন হয়তো 12টায় আসে, কোনোদিন হয়তো তারও পরে আসে, কোনোদিন হয়তো 8টার সময়ও আসে, এবং প্রতিবারই একটা জিনিস তার হয়েছে, সেটা হচ্ছে যে একজন বোরখা পরা মহিলা, জাস্ট বোরখা পরা একজন মহিলা, এবং সে বিকট মানে ভয়াবহ রকমের দেখতে, ভয়াবহ রকমের, এবং মহিলা বেশ মানে মোটামুটি ভালোই বয়স রয়েছে, এবং মহিলার গায়ের রং ঠিক এরকম উজ্জ্বল না, বেশ চাপা রঙের সে, এবং সে জাস্ট মানে দেখে মনে হয় যে অনেক পরিশ্রমী এরকম ধরনের একটা চেহারা। সেই মহিলা প্রতিদিনই তার দরজার সামনে থেকে জাস্ট সিঁড়ি দিয়ে নেমে চলে যায়, একদম প্রতিটা দিন দেখা যায় যে তার দরজার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে, মানে ঠিক প্রতিদিন তাদের দেখা হয় তার অ্যাপার্টমেন্টের সামনে, এবং সে মানে গত 2 দিন আগেও সে জানতো না আসলে যে এই মহিলা কে। তার যখন মানে প্রতিদিনই যখন দেখা হচ্ছিল তখন তার সন্দেহ বাড়তে থাকে যে এই মহিলা কে, বা এদিকে আসলে আমাদের কোন অ্যাপার্টমেন্টে বা কোন ফ্ল্যাটে থাকেন, বা আমাদের পরিচিত কেউ কাছে আশেপাশে কোথাও থাকেন নাকি একেবারেই মানে অন্য কিছু। এটা জেনেই সে মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে সে ইন্টারকমটা নেয় এবং ইন্টারকমটা নিয়ে বলে যে আচ্ছা কোন মহিলা এরকম কোন মহিলাকে ঢুকেছে, দারোয়ানকে জিজ্ঞেস করে। বাসা যে সিকিউরিটি গার্ড সে বলে যে না এরকম কেউ ঢোকেনি, এবং প্রায় অনেকক্ষণ পরে জাস্ট মানে তখন একবার বলেছিল যে দেখেন কেউ নামে কিনা, অনেকক্ষণ পরে ফোন করে আবারও জানতে চায় কেউ কি বেরিয়েছে বাসা থেকে, দারোয়ান তখনও বলল না এরকম কোন মানুষ এই বাসায় থাকে না, এবং এরকম কোন মানুষ এই বাসায় ঢোকেনি আর বেরিয়েও যায়নি। তো বুঝতেই পারছেন যে ঘটনাগুলো একটু উদ্ভট টাইপেরই হয়, আর আপনারও এরকম ঘটনা নিশ্চয়ই আছে। সেই ঘটনাগুলো জানতেই পাঠাতে আমাদেরকে ইমেল করতে পারেন বা SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ,
পাঠিয়ে দেবেন 9840 নম্বরে নোভা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ব্যাপারটা আমি প্রায় নোটিস করেছি আমাদের বাড়িতে প্রায় অনেক রাতে অনেক জোরে মশলা বাটার শব্দ পাওয়া যায়। এটা তো খুবই কমন, এটা বিভিন্ন জায়গায় আমি শুনেছি যে মশলা বাটার শব্দ পাওয়া যায়। তারপরে আমরা এই জিনিসটা আমি আমার মায়ের কাছে শুনেছি যে দেখে মনে হয় যে পাশের রুমে কেউ সুপারি কাটছে, এরকম কুটকুট 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 একটা আওয়াজ পাওয়া যায় এই ধরনের। আবার অনেকে এরকম বলেছেন যে মনে হয় যে পাশের রুমে বসে কেউ হয়তো হাড্ডি চাবাচ্ছে, এরকম ধরনের কটকট 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 আওয়াজ পাওয়া যায়। তো এই রাতের বেলার আওয়াজ, যেমন মানে আমি অনেকে এরকম বলতে শুনেছি গ্লাসে জাস্ট হাত দিয়ে পানি মানে ভেজা গ্লাসে পানি দিয়ে ঘষলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম ধরনের আওয়াজ অনেক রাতে ঘুম ভেঙে কেউ শুনতে পেয়েছেন যে জাস্ট বাসার থাই গ্লাসে ওই ধরনের একটা মানে ক্যাচ 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 টাইপের একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মনে হয় জাস্ট হাতটা পানিতে ভিজিয়ে গ্লাসের ওপরে ঘষছে, এরকম ধরনের আওয়াজ পাওয়া যায়। আবার মানে যাই হোক, আমি মানে এত ডিটেলে যাচ্ছি না, অনেকে হয়তো রাতের বেলায় ঘুমাবে, নয়তো হয়তো অনেকে ভয় পাবেন, কিন্তু বাট এরকম ঘটনা হয় এবং মানে এই ঘটনাগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করি, আমরা ইগনোর করি সেই ঘটনাগুলো, যে না আসলে আমি মনে হয় ভুল শুনছিলাম আমি। কিন্তু এতগুলো লোকের একই ধরনের অবজারভেশন, মানে তখনই প্রশ্নটা আসে যে তাহলে কোনটা সত্যি, আমি যে শুনছি এটা কি ভুল, তাহলে এতগুলো মানুষকে একই ভুল করছে, আমার মতো একই ভুল করছে, আই ডোন্ট নো। যাই হোক, আমরা একটা ব্রেকে যাই, ছোট্ট একটা ব্রেকে যাই, আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও 40, ফিরে আসছি একটু পরে। রাইট, এত রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন আপনি জেগে আছেন এবং আপনার সঙ্গে রয়েছে ভূত FM। আর খুব অদ্ভুত ব্যাপার যে এত রাত্রে ভূত FM এর সাথে জেগে থাকা খুবই সাহসিকতার ব্যাপার, এবং আপনি সাহসিকতার পরিচয় দিচ্ছেন, কারণ একের পর এক ভয়াবহ সব ঘটনার আমরা সম্মুখীন হচ্ছি এবং আমাদের ইনফ্যাক্ট অনেক প্ল্যান রয়েছে ভূত FM নিয়ে। সুতরাং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের SMS করে জানাতে পারেন, আমাদের জানাতে পারেন ইমেল করে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে হোসাইন SMS করেছেন উত্তরা থেকে এবং তার খুব ভয় লাগছে এবং পুরো বিল্ডিং এ তিনি একা, তাহলে তো ভয় পাওয়ার সমস্ত আয়োজন করে বসেছেন, সেটা তো মানে এমনিতেই স্বাভাবিক, মানে যদি ভূত FM নাও চলতো একা বিল্ডিং এ এমনিতেই ভয় লাগার কথা। ফাহিম লিখেছেন এবং আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি মাঝে মাঝে যেটা শোনেন যে ছাদের মাঝে তার বাচ্চার কান্নার আওয়াজ তিনি মাঝে মাঝে এরকম শুনতে পান। আমার না এরকম একদিন হয়েছিল যে বাসায় ঢোকার আগে হঠাৎ করে মনে হলো যে ভেতরে যেন একটা বাচ্চা কথা বলছে এবং সঙ্গে একটা মহিলাও আছে। এরকম মাঝে মাঝে খুব অদ্ভুত টাইপের এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমরা হয়ে যাই। আরিফ খুলনা থেকে আমাদের লিখেছেন, খুলনা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন আমার মাথার কাছে জানালার দুই পাশে দুটো কবর, খুব ভয় লাগছে। মাথার পাশে মানে কি বলবো যে আমি এরকম শুনেছি যে গুবাক তরুর শাড়ি, তারপরে রবার্ট ফ্রস্টের যে কবিতা আছে সেই কবিতার মধ্যে আমি এরকম মানে এটা একটু মানে খুব ভয়াবহ ব্যাপার যে মাথার কাছে কবর নিয়ে শুয়ে থাকা। আমরা মানে কি বলবো যে এরকম শুনেছি জানালার পাশে এরকম ছোটবেলায় কবিতা পড়েছে, ফুলের গন্ধে ঘুম আসে না একটা জেগে রই। আপনার ব্যাপারটা হয়ে গেছে এরকম মাথার কাছে দুইটা কবর একটা জেগে রই। তো এই ব্যাপারটা এরকম। আমাদেরকে বর্ষা SMS করেছেন উত্তরা থেকে এবং তিনিও যেটা বলেছেন যে অনেক রাতের বেলায় তিনিও ফার্নিচার সরানোর, তারপরে গ্লাস ভাঙার সাউন্ড পান এবং উপরের ফ্লোরে তিনি জিজ্ঞেসও করেছেন বাট কিছু জানতে পারেননি। তো মানে এই ব্যাপারটা খুব অদ্ভুত যে যেমন বর্ষা এই কাজটা করেছেন, যে জিজ্ঞেস করেছেন, শিওর হয়ে গেছেন। তো আমি এখনো শিওর হইনি, আসলে আমি সত্যি কথা বলতে কি শিওর হতেও চাই না। ইনফ্যাক্ট অনেকের হয়তো শিওর হতে চান না এই সমস্ত বিষয়, খামোখা ভয় বাড়িয়ে লাভ কি। সাজু, আচ্ছা আমি একটা কথা বলি, যাদের সাধারণত একটা রুমে একা থাকতে হয়, বেশিরভাগ মানুষের হয়তো তাই থাকতে হয়, অনেকের একা বাসায় থাকতে হয়,
বিভিন্ন সময়ে, সব সময় না হলেও। তো যারা সাধারণত এরকম একা বাসায় থাকেন বা এরকম একা রুমে থাকেন, তাদের সব জিনিস আমি যেটা বলবো যে ঘাটতে যাওয়া আসলে ঠিক না। যাই হোক, সাজু আমাদের চিটাগাং থেকে SMS করেছেন এবং তিনি কষ্ট পেয়েছেন, তার SMS পড়া হয়নি বলে তার SMS-টি পড়ে ফেললাম। আরিফ আমাদের SMS করেছেন, নয়ন SMS করেছেন টঙ্গী থেকে, রিকি পন্টিং, ও মাই গড, রিকি পন্টিং আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM শুনে ভয় পান সেটা জানিয়েছেন। যাই হোক, ব্যাটিং এ ভয় না পেলেও ব্যাট করতে যে কোনো বোলারকে তিনি ফেস করতে পারেন এবং বল হাতে এবং তিনি মানে ফিল্ডিং এর সময় তিনি যে কোনো বল খুব ভালোভাবে লুফে নিতে পারেন। কিন্তু এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে ভূত FM হজম করাটা একটু ডিফিকাল্ট তার জন্য। ভালো লাগলো শুনে। কনক লিখেছেন যে আমি ভূত FM এ প্রায় প্রতি এপিসোড শুনি। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন টু রেডিও ফুর্তি এবং আশা করছি সবসময় ভূত FM এর সঙ্গে থাকবেন। হাসিব আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে র্যান্ডম গ্রুপ, আচ্ছা, এবং আমাদের SMS করেছেন কণা চিটাগাং থেকে, আমাদের SMS করেছেন টিনা খুলনা থেকে, সোহেল রাজশাহী থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন আমির, আচ্ছা, আমাদের SMS করেছেন সৌমিক, কিং অফ ব্ল্যাক ম্যাজিক উত্তরা থেকে SMS করেছেন। তার SMS না পড়লে তিনি ব্ল্যাক ম্যাজিকের বেশ আমাদের অবস্থা খারাপ করে দেবেন এরকম একটা ঘোষণা দিয়েছেন। এছাড়া আমাদের SMS করেছেন নাইম, SMS করেছেন আমাদেরকে ভূতরে ভারী, আচ্ছা, আচ্ছা, মনির আমাদের SMS করেছেন। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হব এবং তিনিও আসলে আমাদেরকে একটা খুব ভয়ঙ্কর ঘটনা শোনাবেন, যে ঘটনাগুলো আমরা সাধারণত শুনি, যে এলাকার অনেকের মুখেই শুনি, ঘটনা সত্য মিথ্যা জানি না, কিন্তু আমরা শুনি এবং আমরা বেশ ভয়ও পাই। এরকম একটা ঘটনায় আমরা শুনবো তার কাছ থেকে। আপনার নামটা একটু প্লিজ সবার আগে বলে ফেলবেন। তার আগে জানিয়ে দিই, যারা SMS করতে চান তারা লিখবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। যারা SMS এর বদলে ইমেল করতে চান, ইমেলে কিন্তু আপনারা ঘটনা পাঠাতে পারেন, বড় ঘটনা, যে ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো বা আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করবেন। সো ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM, BHTTFM, bhutfm@radiofurti.fm। আচ্ছা, এবার চলে যায় আপনার কাছে, কি ঘটনা আপনার, তার আগে নাম পরিচয় সব জানি। আমি মোহাম্মদ তাফসিরুল আলম, আচ্ছা, তেজগাঁও থেকে। ওকে, আমি এবছর SSC পরীক্ষা দিয়েছি। ওকে, ভয় পাচ্ছেন? সামান্য। ওকে, তো আপনি একটা ঘটনা বলছেন, এটা যে ঘটনাটা বলবেন সেটা কোন এলাকার ঘটনা? সেটা আমার নানুর বাড়ির ঘটনা, চট্টগ্রামে। আচ্ছা, এটা আমার এক বন্ধুর মুখে শোনা, ওর নাম টিপু। ঘটনাটা হচ্ছে একটা পুকুরকে নিয়ে। অনেক আগের ঘটনা। একদিন এক জেলে রাত্রিবেলায় পুকুরে গিয়ে, মানে ওই পুকুরটাতে গিয়ে তিনি মাছ ধরার জন্য জাল ফেললেন। এরপর জাল ফেলার পর আস্তে আস্তে জালটা ডুবতে শুরু করলো, মানে পানিতে পড়ে নিচের দিকে যেতে শুরু করলো, যেটা হয় আর কি সাধারণত। কিন্তু যেহেতু তার গ্রিপে থাকার কথা জালটা, কিন্তু তিনি দেখলেন যে জালটি তার হাত ছেড়ে আরো দ্রুত নামতে শুরু করছে। এই সময় তিনি, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন জালটা তার কাছে হঠাৎ করে ভারী মনে হলো নাকি এরকম মনে হচ্ছিল যে নিচ থেকে কেউ টানছে এরকম মনে করছিলেন। এরপরে তিনিও জোরে টানতে শুরু করলেন, কিন্তু তিনি কিছুক্ষণ ধরে রাখতে পারলেন না, হঠাৎ করে শক্তিতে পারলেন না। আমি মানে যারা শুনছেন তাদেরকে একটু বলি, উনি প্রচন্ড ভয় পাচ্ছেন, তো আমি একটু হেল্প করছি তাকে। তো আপনি যেটা বলতে যাচ্ছেন যে তাদের মানে মনে হচ্ছে নিচ থেকে কেউ টানছে এবং মানে সে সেই শক্তির সাথে পেরে উঠছে না। তো এক পর্যায়ে জালটি ডুবে গেল পানিতে। এরপর জালটি নেওয়ার জন্য তিনিও পানিতে ঝাঁপ দিলেন। আচ্ছা, তো ঝাঁপ দেওয়ার পর তিনি পুকুরের সাথে সাথে গভীরে চলে গেলেন। এরপর এক পর্যায়ে তিনি ফিল করলেন যে তাকে একজন টানছে ভিতর থেকে, পুকুরের ভিতর থেকে। এরপরে তিনি ওই শক্তিটার সাথে পেরে উঠতে পারলেন না, তাকে আরো জোরে টানতে শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি দেখলেন যে তিনি একটি গুহার ভিতরে। তো গুহার ভিতরে তিনি একা। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে একজন বৃদ্ধ লোক তার সামনে আসছে। এরপর সামনে এসে বলছে, ভয় পেও না, তোমার কিছু হবে না, তুমি আজকে যা দেখেছো এটি তুমি কাউকে বলো না, দরকার বিনিময়ে তোমাকে আমি এই, মানে তিনি তাকে অনেক স্বর্ণালঙ্কার বিভিন্ন মূল্যবান জিনিস দিলেন এবং বললেন যে কাউকে না বলতে। এরপর তিনি জেলেটি মানে সাথে আবার পুকুর থেকে বের হয়ে এলেন এবং বাড়িতে চলে গেলেন। এরপরের দিন তিনি, না তার মানে হচ্ছে যে যখন বৃদ্ধ তাকে বললো যে
মানে পুরো ব্যাপারটা বললো যে এরকম ঘটনা, মানে জাস্ট একটা কাউকে না বলতে, তারপরে তিনি কি করলেন? মানে হঠাৎ করে দেখলেন যে আবার তিনি উপরে চলে এসেছেন, নাকি ওখানেই তিনি সেন্স ফিরে পেয়েছিলেন? মানে আবার সেন্স হারিয়ে ফেললেন এবং সেন্স ফিরে পাওয়ার পর তিনি দেখলেন যে তিনি পুকুরের উপর। আচ্ছা। এরপর তিনি বাড়িতে চলে গেলেন এবং পরের দিন এক্সাইটমেন্টের কারণে তিনি সবার কাছে এই ঘটনাটি খুলে বলেন। এরপর খুলে বলার পর রহস্যজনকভাবে পরদিন তিনি মৃত্যুবরণ করেন। এটা কি আপনার এলাকাবাসী সবাই জানে ঘটনাটা, এবং যে তার মুখ থেকেই এই ঘটনাটা শুনেছে যে এরকম একটা ঘটনা ঘটেছিল? তো এরপর সবাই যখন জানতে পারলো যে এলাকায় খুব আতঙ্ক ছেড়ে পড়লো। তো একজন মানে খুব প্রতিষ্ঠাবান একজন লোক ছিলেন, তিনি চিন্তা করলেন যে এটা রহস্য উদ্ঘাটন করা জরুরি। এরপর তিনি কি করলেন, একটি পাম্প নিলেন, মানে পাম্প কিনলেন। এরপরে পুকুর থেকে মানে তিনি চিন্তা করলেন যে পানি বের করে ফেলবেন পাম্পের মাধ্যমে। এরপর পাম্পটি লাগিয়ে তিনি ধীরে ধীরে পুকুর থেকে পানি বের করা শুরু করলেন। যখন প্রায় পুকুরের অর্ধেক পানি শেষ হয়ে গেল, হঠাৎ করে এই পাম্পটি ফুটে গেল, মানে বিস্ফোরিত হলো। এরপর সবার মধ্যে তো আরো বেশি আতঙ্ক বিরাজ করলো যে এটি কিভাবে সম্ভব, কারণ হয়তো পুকুরের ভিতরে কোনো এমন অলৌকিক শক্তি ছিল যা মানে এই ঘটনাটি ঘটিয়েছে। তো এরপরে তিনি আবার মানে এই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু এলাকাবাসী মানে প্রচন্ড আতঙ্কিত ছিল। ফলে তারা বললেন যে এরকম কিছু ঘটালে যদি ভিতরে যে শক্তিটা। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে উনি যে আপনি যে বললেন যে পানি মানে পুকুরটা শেষ পর্যন্ত তিনি পানিটা মানে বের করতে পারেননি, তো ব্যাপারটা হচ্ছে ওনার কোনো ক্ষতি হয়নি? না, ওনার কোনো ক্ষতি হয়নি। ওনার কোনো ক্ষতি হয়নি এবং উনি পরবর্তীতে আর এটা করেননি। এলাকাবাসীরা বলছিল যে আবার করলে হয়তো এলাকার প্রতি কোনো কুপ্রভাব পড়তে পারে। আচ্ছা, আপনি যে বলছেন যে প্রথম যে লোকটির কথা বললেন, যে লোকটির সাথে যে লোকটি পুকুরের নিচে গিয়েছিল এবং একটা বৃদ্ধর সাথে দেখা হয়েছিল, সেই বৃদ্ধ কাছ থেকে তিনি আসলে সত্যি কিছু পেয়েছিলেন? সেরকম কোনো কিছু দিয়ে তিনি মানে যেগুলো নিয়ে আসছেন পুকুরের নিচ থেকে, সেগুলো কি গ্রামবাসীকে দেখেছেন? না, শুধু মানে রাত্রে সবাইকে দেখায় না, কারণ হয়তো অনেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। জাস্ট বাসায় গিয়ে খালি মানে হয়তো আত্মীয়দেরকে দেখিয়েছেন, এছাড়া কাউকে দেখেন না। পরবর্তীতে হয়তো তারা সপরিবারে ওই গ্রাম ছেড়ে চলে যায়, কারণ হয়তো এদের তাদের ক্ষতি হতে পারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আবারও আমি প্রথম যিনি আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছিলেন তার কাছে ফিরে আসবো। আপনার নামটা আরেকবার বলবেন, যিনি আপনাদেরকে সিলেটের ঘটনা শোনাচ্ছিলেন। আমি মাহবুব। সিলেটে আসলে চাকরি করা যে কত কষ্টের, টি গার্ডেনে আমরা যারা চাকরি করেছি, আসলে এই ভৌতিক জিনিস দেখে আমাদেরকে এক পর্যায়ে আমি কাঁদতে কাঁদতে সিলেট থেকে চলে আসি। ওকে, একদিন রাতের ঘটনা বলি। আমি রাত্র প্রায় 2টা পর্যন্ত আমাদের ছিল, পরের দিন আমাদের বাইরে একটা চালান যাবে। তো রাত্র 2টা পর্যন্ত আমি ফ্যাক্টরিতে ছিলাম। তো আমি ডিউটি শেষ করে ফ্যাক্টরি থেকে হাঁটতে হাঁটতে আসতেছি। তো পথের মধ্যে আমার ফ্যাক্টরি থেকে আমার বাসার দূরত্ব প্রায় ছিল 2 মাইলের মতো। আচ্ছা, আমি হুন্ডাও নিইনি, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে নিয়ম ছিল যে হেঁটে আসতে হইতো, ডিউটি শেষ করে হেঁটে আসতে হইতো। তো আমি হেঁটে হেঁটে আসতেছি। তো কিছু দূর আসার পরে আমি শুনলাম যে আমার পিছনে কেউ একজন আসতেছে। ওকে, আমি চিন্তা করলাম যে কোন চৌকিদার মনে হয় আসতেছে ফ্যাক্টরি থেকে আমার হেল্প করার জন্য। তা আমি তাকালাম, দেখলাম কিছু নাই। আবার আমি হাঁটা শুরু করলাম। ওকে, কতক্ষণ পরে দেখলাম যে লাঠির যে একটা থপ থপ আওয়াজ, ওইটা পাচ্ছি। তা আমি চিন্তা করলাম যে কি হইতে পারে। তা আমি পিছন দিকে তাকানোর পরে আমি যা দেখলাম, আমি বলতে পারবো না, যে একটা বিশাল একটা মানে কি বলবো, যে হাতির থেকে উঁচু যে কিছু একটা আমার পিছনে পুরো ছায়াটা আমি দেখতে পাচ্ছি। জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, জাস্ট ওটা ছায়াটা দেখতে পাচ্ছি, ছায়াটা পড়ে আছে। ওকে, আমি জাস্ট দ্রুত হাঁটা শুরু করলাম ওই জায়গায়। আমার কাছে মনে হলো যে সেটা দৌড়াচ্ছে। আমি আর কিছু বলতে পারিনি। এরপরে দিন ভোরবেলা আমার খোঁজ পরে সবাই, যে ম্যানেজার আসে নাই কেন, খোঁজ পরে আমাকে নাকি পাওয়া গেছে অনেক দূরে একটা পাশে, নালার পাশে। ওকে, এবং আমার হাতে নাকি পুরাটা ছিঁড়া ছিল, এবং আমার বুকে একটা দাগ আছে এখন। ওই দাগটা এখন আমি ফিল করি যে একটা কাটা দাগ। আমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে আমি ঘটনাটা বলছি যে কাটা দাগটা ওই পর থেকে আমার বুকে এখন সেই কাটা দাগটা আছে। ওকে, তো এরকম মানে ঘটনা অহরহই আমি শুনেছি যে এরকম চা বাগানে ঘটে, এবং চা বাগানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়। তো এমনিতে আপনি কোনোদিন জিজ্ঞেস করেননি নিজের আগ্রহ থেকে যারা ওখানে পাহাড়ায় থাকেন তারা কিছু দেখেছে কিনা কখনো? আমি ওই ছোটবেলা থেকে এগুলা মানে বিশ্বাস করতাম না। আমার কাছে মনে হতো যে যা ভূত, কি ভূত বলে কিছু নাই।
তো যখন আমি চিন্তা করলাম যে সত্যিকারের কিছু একটা আছে, আমার পাশে কি একজন থাকে, এগুলা যখন টি গার্ডেনে যাওয়ার পরে দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমার এগুলা মিথ্যা। যে আর টি গার্ডেনে যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, তাই জিজ্ঞাসা করতাম যে কি এগুলা, তো বাবু এগুলা জানেন না। এবং আমি যতটুকু শুনেছি এগুলো নিয়ে যারা টি গার্ডেনে যান তারা কিন্তু প্রচন্ড ভাবে ক্রেজি হন এবং ওই জায়গায় কেউ থাকতে পারেন না, হয় মারা যান নয় ফিরে চলে আসেন। এরকম তার ভিতরে একটা ফিলিং হয়ে যায় যে আমি এখানে থাকতে পারবো না। আমারও তাই হয়েছে, আমি কিন্তু মানে চিন্তা করতাম যে কেন হচ্ছে। আচ্ছা, ওকে। তারপরে আরো একটা ঘটনা হচ্ছে যে একদিন রাত্রেবেলা প্রায় 3:30টার দিকে আমাকে ফ্যাক্টরি থেকে কল করে, আমি আমার বাংলো থেকে বেরোয় ফ্যাক্টরির দিকে দৌড়ে যাচ্ছি। দৌড়ে যেতে 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 আমি সামনে দেখলাম যে কেউ কেউ বললো তারা। আচ্ছা, আমি কোনো মানুষ দেখলাম না, কিন্তু আমি শব্দ আমি শুনলাম যে দাঁড়ান। আমি চিন্তা করলাম যে আমার কে দাঁড়াইতে বলবে, কে? আমি ধরে চিৎকার হলো, কে? বলছে তোরা দাঁড়াইতে বলছি, তুই দাঁড়া। আচ্ছা, তা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। তখন আমার কাছে মনে হলো আমার সামনে কেউ একজন দাঁড়ানো, আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, সামনে পুরো গুড়গুড়া অন্ধকার। ওকে, পুরা সেদিন মনে হয় অমাবস্যা ছিল। আমি শুনলাম যে দাঁড়া, আমি বললাম যে আমি দাঁড়াইছি, আপনি বলেন। আমি বললাম যে আপনি বলেন। তুই আমার ফ্যাক্টরি যাবি না। আমি শুধু ফ্যাক্টরিতে একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাই ঘটছে তুই যাবি না। আমি গেলে তোর বিপদ হবে, তুই ব্যথা পাবি। আমি খুব মানে বললাম যে আমার যাইতেই হবে, আপনি যেই হন, আমার খুব বিপদ, আমার ফ্যাক্টরিতে এখন যাইতেই হবে, ফ্যাক্টরিতে না গেলে সমস্যা হবে। বলছে যা তুই। এবং আমি গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে আমার পায়ে রক্ত পড়তেছে, আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। আমি জানি না কিভাবে ছিলছে। ইভেন এই ঘটনাটা আমার এখনো হয় যে আমি জানি না, ইভেন গত পরশুদিন আমি জানি না আমার হাত কিভাবে কেটে গেছে। ওকে, আপনার এমনিতে আমি যেটা বললাম যে টেস্টে যে সমস্ত মানে ঘটনাগুলো ঘটে, যে আপনি বলেন যে জুজুর ঘটনা শোনার পরে আপনার খুব অদ্ভুত লেগেছিল, তো তারপরে ওইখানকার মানুষজন অনেক এরকম ধরনের ঘটনা জানে, যে সমস্ত ঘটনা সেটা ওরা অহরহই পরিচিত এবং ফেস করতে হয়। তো সেরকম কোন ভয়ঙ্কর ঘটনা যেটা চালু আছে ওখানে, এরকম কোন ঘটনা আপনার জানা আছে বা শুনেছেন? আমি জুজুর কাহিনীটাই বলি। আমার এক কলিগ রিসেন্ট উনি মারা যায়। তো ওনার কাছ থেকে আমি শুনি, উনি টি গার্ডেনে নিয়ম হচ্ছে যে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাটলিস্ট 5 বছর পরে হলে ওইখানে বিয়ে করতে পারে কিংবা ওয়াইফ নিতে পারে। তো উনি প্রথম দিকে বিয়ে করছে, গোপন রাখছে, তো কাউকে বলেনি। তো একদিন ভাবিকে নিল, সবাইকে সারপ্রাইজে ভাবিকে নিল। তো ভাবি আবার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। আমাদের সবাই কি বলতো যে তোমার ভাবি এই জানে, তোমার ভাবি এই জানে। তো ভাবিরে একদিন বললাম যে ভাবি আপনি তো জানেন, ইয়ে করেন। তো ভাবি এমনি বললো যে ভাই আজকে না আমি ইয়ে করব। তো ভাবি পরের দিন ভাবি আমারে বললো যে ভাই আপনিও তো কিছু একটু জানেন, আমার রাত্রে একটা ঘটনা ঘটছে। আমি যখন আপনাদের বললাম যে এই ঘটনা বলবো, একটা ঘটনা ঘটছে। কি এরকম? আমি দেখলাম যে আমার সামনে একটা লোমশ একটা মানুষ দাঁড়ানো। বললো যে ভাবি লোমশ কি, কিরকম দেখতে? বললো যে অনেকটা গেরিলার মতো দেখতে। আচ্ছা, বলছে ভাবি আপনি স্পষ্ট দেখছেন? বলছে হ্যাঁ ভাই আমি দেখছি। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কি করছে আপনাকে? বলছে ভাই কিচ্ছু করে নাই, আমি চোখটা খুলে দেখলাম আমার বিছানার পাশে দাঁড়ানো। আচ্ছা, ওকে, আমরা একটা ঘটনায় যাই এবং এই ঘটনাটা খুব অদ্ভুত ব্যাপার। সেই ঘটনাটা হচ্ছে যে লিখেছেন যে আমি এখন অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়া মেলবোর্নে, এবং সেখান থেকেই তিনি আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখন পড়াশোনা করছেন। এখানে আসার পর থেকে ভূত এফএম খুব মিস করি। তারপরে রিসেন্টলি তিনি গিয়েছেন এবং তিনি বলছেন যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি টাইম মিলাতে পারিনি, মানে লাইভ আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন কোন একটা ঘটনা। এই ঘটনাটা আমার এক দাদুর, তার কাছেই শোনা। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং আমি ঘটনাটা তার মুখে শুনি 2004-এ। আচ্ছা, এবং তিনি যেটা বলছেন যে তার কাছ থেকে শুনে আমি ডায়েরিতে যা নোট করেছিলাম ঠিক তার ভাষ্য, এবং তিনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে এরকম যে আমি 1958 সাল এই সময়ের ঘটনা, এবং তিনি বলছেন যে আমার বয়স 18-র মতো। মানে এটা উনি বলছেন না, যার ঘটনা তিনি বলছেন। আমি ছোটবেলা থেকেই খুব ফুর্তিবাজ মানুষ ছিলাম। তোমরা টিনেজাররা এখন যেমন করো, আমি সেই সময় তেমনই ছিলাম। বাড়ির ছোট ছেলে হওয়ায়
কোনোদিন কেউ কিছু বাধা দিত না, এবং গান বাজনা আর যাত্রায় যাওয়া এটা তার হচ্ছে একটা নেশা ছিল। একদিন শীতকালে খবর পেলাম যে দেওয়ানগঞ্জে যাত্রা দল আসছে। শুনে আমি তো খুশি। তখনই গ্রামে গঞ্জে ঘোড়ার গাড়ি আর ঘোড়ার প্রচলন আছে। আমাদের বাড়িতে 3টা ঘোড়া ছিল। আমার ঘোড়ার নাম ছিল মানিক। আমি মানিককে নিয়ে সকাল সকাল ছুটি দেওয়ানগঞ্জের পথে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। যাত্রা শুরু হয়, যাত্রা শেষ হয় অনেক রাতে। আমি মানিককে দড়ি খুলে ওকে নিয়ে আবার বাক্সিগঞ্জের পথে রওনা হই। এখন যে জায়গায় পলাকান্দি ব্রিজ, ওই জায়গায় তখন পুরাই খালি, বিরান এলাকা আর বিশাল বড় নদী। কিন্তু ওটা ছাড়া আর কোনো শর্টকাট নাই। আমি নদীর পাড়ে এসে দেখি একটা নৌকা আছে। তখনও নৌকায় ঘোড়া নিয়ে উঠি। আমি ছাড়া নৌকায় আর একজন আছে, আরেকজন আছে শুধু, আর আছে মাঝি। আচ্ছা, মাঝি আর ওই লোকটা ঘোড়া দেখেই বোঝে যে আমি কোনো বড় ফ্যামিলির ছেলে হব। তাই বলে, ভাইজান কই যাবেন? আমি সব খুলে বলি। এটা শুনে তারা বলে, এত রাতে ওই রাস্তায় যেন না, বিপদ হবে। আমি বলি, কোনো বিপদ হবে আমি বলি, কোনো ডাকাতের সাধ্য নাই আমার নাম শোনার পর আমাকে ঠেকায়। তখন ওরা বলে, ভাই ডাকাত তো মানুষ, আমরা যে বিপদের কথা বলছি ওটা ঠিক মানুষ না। শুনে আমি হাসি, বলি, ভূত প্রেত আমি বিশ্বাস করি না। ওরা তারপরও হাল ছাড়ে না। বলে, ভাই আমাদের 2 জনের বাড়ি কাছে, আমাদের সাথে চলেন, রাতটা থাকবেন আর সকালে রওনা দেবেন। কিন্তু আমি বলি, না, আমাকে যেতে হবে। ঘড়ি ছিল না, কিন্তু তখন আনুমানিক রাত 1টা বাজে। আমাকে তারা বলে যে, তো ভাইজান যখন একটা কথা বলি, সেটা হচ্ছে শর্মারা যাওয়ার পর ডান দিকের রাস্তা দিয়ে যায়, বাম দিকের রাস্তাটা না। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা উচিত হবে না। জন্তু জানোয়ার তো থাকতেই পারে। আমি বলি, আচ্ছা ঠিক আছে। কথাটা আমার মনে ধরে। আমি তাই চিন্তা করে নৌকা থেকে নেমে আবার রওনা দেই। প্রায় 1.5 ঘন্টা পর আমি শর্মারা এসে পৌঁছাই। পুরা নিঃশব্দ একটা এলাকা, কোথাও কোনো বাড়ি, কোথাও কোনো বাটি পর্যন্ত নাই। আমার ঠিক মনে ছিল ওই মাঝির কথা, কিন্তু ঘোড়াটাকে খুব ক্লান্ত মনে হয়। বুঝতে পারছিলাম ওর পানি দরকার, আর টানা এতদূর এসে আমিও হয়রান। আমি সামনে দেখি ওই বাম দিকের রাস্তায় বেশ কিছু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়ির সামনে আগুন জ্বলছে। আমি ভাবি যে রাতে আগুন তাপাচ্ছে। আমি ওই দিকে ঘোড়া ছুটাই। বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ঘোড়া আর নড়ে না, সামনেও যায় না, পেছনেও না। আমি ভাবলাম মহা মুশকিল, এখন কি করি? তখন দেখলাম এক নীল শাড়ি পরে ঘোমটা দেয়া মহিলা আঙিনাতে রান্না করছে। তার কাছে আগুনও জ্বলছে খড়কুটোয়, বেশ বড় সড় আগুন। আমি ঘোড়া থেকে নেমে তার কাছে যাই। পিছন থেকেই বলি, খালাগো আমাকে একটু পানি দিতে পারেন আমার ঘোড়ার জন্য। আমি পিছনে ফিরে দেখি মানিক রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে আছে। আমি আবার ওই মহিলার দিকে তাকাই, বলি, কি গো খালা, কিছু কর না কেন? ওখান থেকে সে আমার দিকে ফিরে তাকায়, আর আমি দেখি তার মুখের জায়গাটায় কিছু নাই, পুরা অন্ধকার। তার মানে বুঝতেই পারছেন আমি এটুকু জায়গায় একটু সমাধান করছি। উনি যখন ঘোড়া নিয়ে একটা জায়গায় আসলেন এবং দেখলেন একটা বাড়িতে একটা মহিলা রান্না করছে, এবং তার কাছে গিয়ে তিনি ঘোড়ার জন্য পানি চেয়েছিলেন, এবং যখন মহিলার দিকে ভালোভাবে তাকালেন তখন দেখলেন যে মহিলার শাড়িটাই সবকিছুই আছে, শুধু মুখের জায়গাটা অন্ধকার, সেখানে কোনো মুখ নেই। ঘোমটার ভেতর শুধুই অন্ধকার, খালি জিহ্বা বের হয়ে মানে জিহ্বাটা দেখা যাচ্ছিল। এবং এবং তিনি বলছেন যে কোথায় যেন একটা চিৎকার শুনে, হয়তো নিজেরও হতে পারে, কারণ তখন দিক বিদিক জ্ঞান হারিয়েছি। মানে ওই সময় একটা চিৎকার শুনে, এটা হয়তো তিনি নিজেও ভয়ে চিৎকার করতে পারেন, সেটা তিনি সন্দেহ করেছেন। আমি দৌড়ে মানিকের কাছে আসি। এতক্ষণে বুঝি মানিক অমন করছে কেন। তখন দেখি যে 3 জন লোক আসছে, পাঞ্জাবি পরা, দেখে মৌলানা গোছের মানুষ মনে হয়।
তিনজন এসে আমাকে বলে, আরে সরকার সাহেবের ছেলে না আপনি, এখানে এত রাত থেকে? আমি বলি, ভাই এই 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 ব্যাপার। একজন বলে, এই রাস্তায় আবার বাড়ি কই পাইলেন? আর রাস্তা তো পুরাই মানে এবড়ো খেবড়ো মাটির রাস্তা, কেমনে গেলেন ওইদিকে? আমি তাকিয়ে দেখি আসলেই তাই, রাস্তাটা চলাচলের উপযোগী নয়, কেমন জঙ্গল জঙ্গল একটা ব্যাপার। কিন্তু আমার মনে আছে আমি ভালোই রাস্তায় দেখেছি। এরপর আমাকে তারা বলে যে সামনে আমাদের বাড়ি আছে, কিন্তু আমাদের বাড়িতে তো থাকতে পারবেন না, অনেক বড় ফ্যামিলি, আমাদের নিজেদেরই ঠিক মতন জায়গা হয় না, কিন্তু আমরা আপনাকে নিরাপদ একটা জায়গায় রাখবো, ভুলেও সেখান থেকে বের হবেন না, আমরা সব বুঝে শুনে আবার আপনাকে নিয়ে যাব। এটা বলে তারা কিছু দূর হেঁটে হেঁটে চলে আমাকে নিয়ে। মানিকও দেখি পুরাই শান্ত, কিছু করছে না। তখনই সামনে দেখি ঘাটের ভেতর কিছু, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একটু সরি বলি যে আমার SMS মানে মেলগুলো পড়তে সমস্যা হয়, যে সাধারণত বাংলাটা ইংরেজি লেটারে লেখা হয় এবং মানে কিছু কিছু শব্দের মানে বানান বা স্পেলিং এমন ভাবে লেখা হয় যে বুঝতে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি রিয়েলি সরি ফর দ্যাট। ঘাটের ভেতরে, যাই হোক, তিনি ঘাট দেখতে পান এবং ঘাটের ভেতরে কিছু গাছপালা, কিন্তু ঠিক বুঝতে পারি না। আমি ভাবছি বাগান হবে। আমাকে আর মানিককে নিয়ে ওরা ওই ঘাট দিয়ে ঢুকিয়ে গাছের নিচে বসতে বলে। আমি গাছের নিচে বসি আর মানিক পাশে দাঁড়ানো। ওরা বলে, আমরা কিছুক্ষণ পরেই আসছি, কোথাও যাবেন না, এটা বলে চলে যায়। আমি গাছে হেলান দিয়ে থাকতে থাকতে আরামে ঘুম চলে আসে। ফজরের আজানে আমার ঘুম ভাঙে। আমি উঠে দেখি আকাশ ফর্সা হয়ে গেছে, মানিকও আছে, তখনও গাছের নিচে বসা। আমি গত রাতের ঘটনা চিন্তা করছি। এমন সময় দেখি একজন মৌলানা গোছের মানুষ আমাকে দেখে ঘাট দিয়ে ভেতরে ঢুকে এসে বসে। সে আমাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করেন? আমি তাকে সব খুলে বলি। সে তখন বলে যে ওই জঙ্গলটা খারাপ, ওইখানে আর কিছুক্ষণ হলেই আপনাকে মেরে ফেলতো, ওইখানে অনেক খারাপ খারাপ জিনিস আছে। আপনার ভাগ্য ভালো যে যারা আপনাকে পরে পাইছে তারাও মানুষ না, তারা হলো জিন, কিন্তু ভালো জিন, তাই আপনার তাকে নিরাপদ স্থানে রেখে গেছে। উঠে একবার চারপাশে তাকিয়ে দেখেন, আমি দেখি যে তিনি বলেন যে আর তারা আপনাকে কোথায় রেখে গেছে জানেন? এটা কোনো বাগান না। উঠে একবার চারপাশে তাকিয়ে দেখি, আমি দেখি এক মাজার সাইজের গোরস্থানের ভেতরে আমি আছি। দেখে আরো ভয় লাগে, কিন্তু ওই হুজুর আমাকে বলেন যে আমি এলাকার মসজিদের মুয়াজ্জিন, আজান দিতে যেই ছাদে উঠছি তখন আপনার ওপর নজর পড়ে, আজান দিয়ে নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসছি, ভয় পাবেন না, তারা আপনাকে গোরস্থানে রেখে গেছেন। কারণ তিনি বলছেন যে গোরস্থান অনেক নিরাপদ স্থান, এবং সেই রাতে সেই গোরস্থানে আশ্রয় নেওয়ার কারণেই উনি বেঁচে গিয়েছিলেন। এই ঘটনাটা আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছে, যদিও মানে পড়তে একটু সমস্যা হলো, বাট ঘটনাটা খুবই 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 অদ্ভুত টাইপের একটা ঘটনা। এবং এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদেরও অনেকে আছে, যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন বা SMS এর মাধ্যমে জানাতে পারেন। আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখবেন, SHOUT, শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। আমি দেখতে পাচ্ছি আমাকে মৌসুমী রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি ফার্স্ট আজকে আমাদের SMS করলেন। এছাড়া ফরহাদ SMS করেছেন, এক্সাম চলছে তবুও শুনছেন। আমাকে জেমিমা SMS করেছেন চট্টগ্রাম থেকে, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার প্রবলেম কি, আমি কেন SMS পড়ি না। কুমু আমাকে SMS করেছেন এবং আজকে প্রথমবারের মতো তিনি ভূত FM শুনছেন। আর মাহফুজ আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং শামীম আমাদের SMS করেছেন শেওড়াপাড়া থেকে, লাইট অফ করে তিনি ভূত FM শুনছেন। বাহ, চমৎকার। রকি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাকে SMS করেছেন। এছাড়া রাহুল রাজশাহী থেকে SMS করেছেন, আবির আমাকে SMS করেছেন, রাজ আমাকে SMS করেছেন, অর্পিতা SMS করেছেন সোনালী, ফারিন বাবু, ওয়াসিম SMS করেছেন আমাকে, এছাড়াও আরো অনেকে, শৌখিন SMS করেছেন, শৌখিন, এছাড়াও আরো অনেকে। সো স্টে টিউন, এবং আপনারা যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলি, SHOUT, শাউট লিখবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখবেন, পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। এছাড়াও লাভ বার্ড 14টা SMS করেছেন আমাকে এবং SMS করে বলেছেন যে তিনি এবং তার ওয়াইফ দুজন মিলে আমাদেরকে শুনছেন। এনিওয়েজ, আমাদের যে দ্বিতীয় গেস্ট ছিলেন তার একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো। ঘটনাটা একটু উইয়ার্ড,
একটু আপনার নামটা বলে আবার শুরু করবেন। আমি রাফি। তো এই ঘটনাটা আমার এক কাজিনের মুখে শোনা। ওকে। আমি এই গত শীতের আগের শীতে আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের বাড়িতে মোট ঘর 9টা। তো 8টা ঘর মূল আর একটা ঘর এক্সট্রা, ওটাকে বাংলা ঘর বলা হয়। তো সেই ঘরে ওই রাতে আমি আর আমার ওই কাজিন শুই, এবং তখন বলে যে কাজিন আমার বলে যে এই ঘরে একটা ঘটনা আছে, তো শুনবে কিনা? আমি বললাম হ্যাঁ বলো, শুনি। তো তখন তিনি ঘটনাটা বললেন যে ঘটনাটা 96-এর। ওকে। তো তখন আমার দাদার মৃত্যুবার্ষিকী, দাদার 40 উপলক্ষে বাড়িতে চাচা চাচি কাজিনরা সবাই একত্র হয়েছিলেন। তো যে কাজিন আমাকে ঘটনাটা বলতেছিলেন তার নাম শ্যামল, আর আমার আরেক কাজিন, তার বয়স ছিল তখন 9 কি 10 বছর। আমার আরেকজন কাজিন ছিল নাম নিপা, তার বয়স তখন 5-6 বছর হবে ঘটনার সময়। তো ওই 40 উপলক্ষে বাড়িতে একত্রিত হয়ে তারা দুইজন, শ্যামল আর নিপা, একদিন খেলা করতেছে বাড়ির পাশেই। আচ্ছা। তেমন সময় আমার আরেক আত্মীয় এসে শ্যামল ভাইকে ডেকে নিয়ে যায় যে আয় তোর সাথে একটু কাজ আছে। তো ডেকে নিয়ে যাওয়ার পরে নিপাকে ওই লাস্ট শ্যামলই তখন দেখে, এবং তারপর সন্ধ্যার দিকে যখন চাচা এসে সবার কাছে একত্র হয় যখন সবাই, তখন নিপার একটা খোঁজ পড়ে যে নিপা কই, নিপাকে এখনো দেখা যাচ্ছে না। তো সবাই দেখে যে নিপা নাই বাড়িতে, তখন টর্চ হারিকেন নিয়ে তাকে খুঁজতে বের হয়, এবং বের হওয়ার পরে এই তারা যখন খুঁজতেছে তখন আমার দাদি এক সময় বাড়ির পাশে টয়লেটটাতে যান। তো টয়লেটটা পুরোটা টিন দিয়ে ঘেরা এবং মাটি থেকে একটু উঁচু, এবং নিচ দিয়ে পুকুরটা একটু চোখে পড়ে টয়লেট থেকে। তো আর পুকুরের উপরে 4-5টা গাছ ঝুঁকে আছে। তো উনি হঠাৎ করে দেখতে পান আমার ওই কাজিনের ওড়নাটা একটা অংশ দেখতে পান, দেখতে পেয়ে উনি দৌড়িয়ে তল থেকে বের হচ্ছে চিৎকার করতে থাকেন এবং পুকুরের পাড়ে যান। ওই ওড়নাটা পুকুরের উপরের ঝুঁকে থাকা একটা গাছ থেকে ওড়নাটা ঝুলছিল, এবং নিপা আপুকে পাওয়া যায় পুকুরের পাড়ে। ওনার আপুর গলায় 4টা আঙ্গুলের দাগ পাওয়া যায়, এবং তা আপু মারা যায়। তো তারপর তো বাড়িতে এমনিতেই তখন খুবই খারাপ সিচুয়েশন। তখন তারপর ওই দিন একজন হুজুরকে ডাকা হয় যে ঘটনাটা যেহেতু প্যারানর্মাল। কেন প্যারানর্মাল মনে হচ্ছে? একজন তো ডেকে নিয়ে গিয়েছিল, সে কে? ডেকে নিয়ে গিয়েছিল তো শ্যামল ভাইকে, সে আমাদের আত্মীয়ই। সে ডেকে নিয়ে গিয়েছিল, এবং তখন নিপা একলা হয়। তারপর তাকে আর কেউ লাস্ট দেখেনি, তারপর দেখেছে পুকুরের পাড়ে। সেটাই। আর প্যারানর্মাল মনে হচ্ছে এই জন্য যে আপনারা পরে শ্যামলকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে নিপার সাথে? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করার পরেই এটা বের হয়েছে যে শ্যামলই লাস্ট ওকে দেখেছে, খেলতেছিল তারা দুইজন তার বাড়ির পাশে। আচ্ছা। উইয়ার্ড মনে হচ্ছে এই জন্য যে যে গাছটার উপরে তো ওড়নাটা পাওয়া গেছে, একটা ওড়না কখনো উপরের দিকে ছুললে সেটা বেশি দূর যাবে না, জিনিসটা ভারী না। তো বেশ উঁচু গাছ, এবং সেটার ঝুঁকে আছে, ওখান থেকে ওড়নাটা ঝুলতেছে, এবং ওই অবস্থায় ওরও ওখানে যাওয়ার কথা না, এবং সে সাঁতার জানতো। তার ওভাবে ডুবারও সম্ভাবনা নেই, এবং গলায় যে 4টা আঙ্গুলের দাগ পাওয়া গেছে, প্রত্যেকটা আঙ্গুলের দাগ মিনিমাম 1 ইঞ্চি মোটা ধরনের ছিল, যেটা মানুষের হাতের দাগ হতে পারে না। আচ্ছা, মানে অনেক মোটা মোটা আঙ্গুলের, মোটা মোটা আঙ্গুলের 4টা দাগ। এই তো ওই দিন বাড়িতে একজন হুজুরকে ডাকা হয় যে যেহেতু এরকম প্যারানর্মাল ঘটনা, একটা বাড়ি বার্তা দিতে হবে, এ ধরনের ব্যাপার। তো উনি যে সবগুলো ঘরেরই 2টো করে দরজা ছিল, উনি সবগুলো দরজার উপরে একটি করে মাটির ঢাকনা লাগায়। তো সেই মাটির ঢাকনা উনি দরজার উপরে লাগিয়ে ওনাকে ওই রাত্রে বাংলা ঘরে থাকতে দেওয়া হয়। আচ্ছা। মানে এই কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, যে কারণে উনি বাংলা ঘরে রাত্রে থাকেন। তো দেন ওই দিন স্বাভাবিকভাবে সবাই ঘুমাইতে গেছে, এবং রাত 2-3টার দিকে হঠাৎ করে বাড়ির পাশে কোনো ঘরে যদি কাউকে বেড দিয়ে পিটানো হয়, ঠাস ঠাস বা কোনো আসবাবপত্র লাগলে যদি ঠাস আওয়াজ হয়, সেরকম আওয়াজ শোনা যাচ্ছিল বাংলা ঘরটা থেকে। তো তখন এই আওয়াজ শুনে বাড়ির সবাই ঘুম ভেঙে গেছে, সবাই উঠে ঘরটার সামনে গেছে। ঘরটার বিপরীত থেকে তখন কন্টিনিউয়াসলি আওয়াজটা হচ্ছে, এবং সবাই দরজা থাবড়াচ্ছে যে এখন খুলতে হবে। ঘরটা খুলতেছে না কেউ, আর হুজুরের কোনো সারা শব্দ নেই। শেষে দরজা ভেঙে ঢোকা হয়, এবং হুজুরকে ওখানে ভিতরে প্রায় অর্ধমৃত অবস্থা পাওয়া যায়। হাত পরা মানে পিটিয়ে আধমরা করে ফেলছে প্রায়, কিন্তু কেউ নাই ভিতরে, কেউ নাই, উনি একলা, এবং এই অবস্থা। তো ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো, এবং সকালে উঠে তারপরে ওনাকে স্বাভাবিক হলে একটু জিজ্ঞেস করা হলো যে কি হয়েছিল আপনার। তখন বলল যে না কিছু হয় নাই, আপনি
আজকে আমি থাকবো রাত্রে আরো। মানে আমরা বলছিলাম যে উনি যেহেতু আহত, উনি এখন চলে গেলে ভালো, উনি নিজের বাসায় যাবে, কিন্তু না, উনি ওই দিন থাকলেন এবং প্রত্যেকটা ওই মাটির যে ঢাকনা ছিল প্রত্যেকটা দরজার উপরে ওই ঢাকনাগুলোর মধ্যে আবার উনি দোয়াটা আরো কিছু পড়লেন। পরে ওই রাত্রে উনি সেম ঘরটাতে আবার থাকলেন। একইভাবে ওই দিন রাত্রেও 2টা-3টার দিকে ওই পিটার আওয়াজ শোনা যায়, কিন্তু এবার হুজুরের গলাটা শোনা যায়। তো আবার উঠে যায় এবং হুজুর এবার দরজা খুলে, এবং তখন দেখা যায় যে ঘটনাটা উল্টো। এখন হুজুরের হাতে একটা বেদ দেখা যাচ্ছে এবং আশেপাশে জিনিসপত্র সব ভাঙচুর করা, এবং বোঝা যাচ্ছে যে উনি ঘর মাখতো, কাউকে একটু আগে কিছু একটা উনি পরিচর্যা করতেছিলেন, এবং ওই সেম পিটানোর ঠাসটা সহজে পাওয়া যাচ্ছিল। তো তখন হুজুর বললেন যে ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। এবং পরদিন যখন সকাল হয় তখন দেখা যায় যে প্রত্যেকটা ঘরের উপরে যে মাটির ঢাকনাগুলো ছিল ওই ঢাকনাগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে ফাটল। আচ্ছা, মানে সবগুলোর মাঝখানে একটা করে দাগ আর কি, প্রত্যেকটা ঢাকনার মাঝখানে, প্রত্যেকটা ঢাকনা। এবং হুজুর তো একটা রুমে ছিলেন, এবং আপনাকে যখন আমি মানে ইমেলটা পাঠানোর পর যখন আপনার সাথে আমি কথা বলছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এটা করা সম্ভব কিনা, তখন আপনি বলছিলেন যে না, হুজুর তো তার রুমে ছিল এবং আপনারা সবাই সেই রাতে ঘুমাতে পারেননি কেউ। হ্যাঁ, এবং আমরা তার রুমের সামনেই অপেক্ষা করছিলাম দরজা খোলা না কেন। হ্যাঁ, তাহলে ওই ঢাকনাগুলোকে ফাটালো। এরপরে ঢাকনা ফাটার পরে তারপরে হুজুর এসে কি বললেন? ঢাকনা ফাটার পরে এটা সম্ভবত একটা প্রমাণ যে ওই জায়গা থেকে ওই খারাপ আত্মাটা বা খারাপ জিনিসটা চলে গেছে। তার মানে হচ্ছে যে হুজুর যে রিচুয়াল গুলো করেছেন তার মাধ্যমে সেই বাড়িটা নিরাপদ। তারপরে আপনারা তো ওই ঘরের মতোই ঘুমিয়েছিলেন, সেদিন কোনো সমস্যা হয়েছে? সেদিন আমি আসলে এই ভাইয়ের কাছ থেকে ঘটনাটা শুনতেছিলাম, তখন ওই ঘরটার মধ্যেই খুব শীত, আমার ঠান্ডা লাগছিল। তখন কাহিনীটা ওই সিচুয়েশনে ওই রাত্রে আশেপাশে ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, সবকিছু মিলিয়ে বেশ হয়েছিল যে আমার ঠান্ডা লাগছে, চোখের পানি, নাকের পানি, মানে তখন আমি ভয়ে বাথরুমে যেতে পারতেছি না রাত্রে। ভাই একটু পরে ডাক্তার কাছে যাই, তো কি হয়েছে, তুই এমন করতেছিস? তো ব্যাপারটা আসলে উইয়ার্ড ছিল। রাইট। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সুমন SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে তিনি প্রথম ভূত FM শুনছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। নাসিফ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। আমিরুল SMS করেছেন আমাদেরকে। সুপাল SMS করেছেন। ফাতেমা এবং হাবিবা SMS করেছেন আমাদেরকে। ডেড ম্যান SMS করেছেন। অ্যান্ড সেই সাথে আমাদের SMS করেছেন মিজানুর রাজশাহী থেকে। এছাড়াও ঘোস্ট টেইলার তিনি আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন রাফিদ এবং এছাড়া আমাদেরকে আচ্ছা তিনি বলেছেন যে সরি, ভূত FM শুনতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে, কোনো উপায় নাই, না দেখে ঘুমানোর জন্য তিনি বিদায় নিচ্ছেন। ওকে, মানে হ্যাভ এ নাইস স্লিপ। ডার্ক অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন এছাড়াও হচ্ছে যে আবুদ SMS করেছেন। আমাদেরকে লুফতি SMS করেছেন। ভূত মিনিস্টার SMS করেছেন। SMS করেছেন পরশ। এছাড়াও লীলা SMS করেছেন। এছাড়াও প্রিন্স SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন আমাদেরকে মুন্না খুলনা থেকে। স্পর্শ SMS করেছেন সিলেট থেকে। ঝর্ণা বরিশাল থেকে। হীরা SMS করেছেন এবং তিনিও আমাকে এক কোয়েশ্চেন করেছেন। আজকে এই কোয়েশ্চেনটা খুব জনপ্রিয় হয়েছে। আমার SMS মানে আপনার প্রবলেম কি, আমার SMS টা পড়ছেন না কেন? আমি আসলে আপনাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি আমি সব SMS পড়তে চাই এবং ট্রাইও করি, কিন্তু যদি মানে আপনাদের সবগুলো SMS পড়তে চাই তাহলে ঘটনাগুলো কখন শুনবো? সবকিছু মিলিয়ে পড়ছি, তো এই জন্য একটা সমস্যা হয়ে আছে আসলে। সাফা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হেলথ বয়। এছাড়াও আমাদেরকে SMS করেছেন স্পর্শ কন্যা সহ আরো অনেকে। সো আপনারাও যদি SMS করতে চান তাহলে আপাতত আর SMS করার মানে সময় মোটামুটি শেষ হয়ে গেছে। সো আপনারা আপনাদের SMS গুলো করতে পারেন তারপরেও, কারণ আমরা আপনাদের SMS গুলো সযত্নে সংরক্ষণ করে রাখি এবং সেই SMS এর মধ্যে কোনো ইনফরমেশন থাকলে, গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকলে আমরা পড়ে শোনাই বা আপনাদেরকে ডেকে পাঠাই, আপনাদেরকে ডাকি। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। ইমেল করার অ্যাড্রেসটি আমি আরো একবার বলতে চাই, সেটা হচ্ছে BHOOT ভূত fm@radiofurti.fm এ আপনারা ইচ্ছে করলে ইমেল পাঠাতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই ফুল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার লিখতে ভুলবেন না। অবশ্যই কোনো ভুল মানে ভুতুড়ে ফোন নাম্বার না। প্রথম কথা হচ্ছে যে ভুতুড়ে ফোন নাম্বার হলে কি হয়, আপনি যে ঘটনাটা পড়া হবে সেই ঘটনার মাঝে মাঝেও যদি কোনো ধরনের কোনো ব্যাপারে আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই। আর আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে আমরা ফোন করে যেটা করি আপনাদের কাছ থেকে ঘটনাটা জানতে চাই।
সো এই জন্য আসলে ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। এনিওয়েজ, আজকে সময় প্রায় শেষ হয়ে গেছে এবং আজকে আমরা শেষ করব। আমাদের যারা গেস্ট রয়েছেন তারাও অলমোস্ট তাদের সমস্ত ঘটনাগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছেন। কথা হবে আবারও আগামী শুক্রবার এবং নতুন একটা বছরে, এই 1418 সাল তখন পড়ে যাবে, 1417 সাল আর থাকবে না, বিদায় 1417। এবং প্রত্যেকটা বছরেই আমাদের অনেক প্রাপ্তি থাকে এবং প্রত্যেকটা বছরে আমাদের অনেক ব্যর্থ থাকে। আমাদের এই বছরে যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আগামী বছরে প্রাপ্তি হয়ে আসুক, আগামী বছরটা অনেক অনেক সুন্দর যাক। এবং এই বছরে আমরা এই বছরটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বছরেই শুরু হয়েছিল ভূত এফএম এবং আমরা একটা নতুন বছরের দিকে যাচ্ছি এবং আমাদের মাথাতে অনেক প্ল্যান রয়েছে আপনাদেরকে কিভাবে আরো বেশি আনন্দ দেওয়া যায় সে বিষয় নিয়ে। এবং আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আর SMS পাঠানোর নিয়ম তো আপনাদের জানাই আছে। আর সেই সাথে অপেক্ষা করুন আগামী সপ্তাহে ভূত এফএম এর জন্য, আমরাও অপেক্ষা করব আপনাদের জন্য। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক 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 সুন্দর করে একটা নববর্ষ পালন করুন এবং নববর্ষের কেনাকাটা খুব দ্রুতই সেরে ফেলুন, কারণ নববর্ষ আসতে আর বেশি দেরি নেই। আর সেই সাথে বেশি বেশি করে রেডিও ফুর্তি শুনুন। আর যারা HSC এক্সাম দিচ্ছেন তারা অনেক অনেক ভালোভাবে পরীক্ষা দিন এবং পরীক্ষার সময়টিতে পরীক্ষার ব্যাপারেই সবচেয়ে বেশি মনোযোগী হন, সেটাই আমরা আশা করব। এবং ভূতের হবে না, সত্যি সত্যি আপনাদের অনেক ভালো একটা রেজাল্টের প্রত্যাশায় আমরাও রয়েছি, বিশেষ করে যারা ভূত এফএম এর সাথে সংশ্লিষ্ট। তো আগামী সপ্তাহে আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।